আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? বরাবরের ন্যায় আজকে আমাদের 3 নং ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসটি সকল বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে আমি তোমাদের কাছে জানতে চাইবো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং আমরা কে কোন জেলা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্টে ঝটপট জানিয়ে দিই। প্রত্যেকে একটু জানিয়ে দিয়ে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছি। শুরুতেই বলে রাখছি আজকের ক্লাসটি যে নিজেদের টাইমলাইনে শেয়ার করবে এবং বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে শেয়ার করবে এবং সর্বোচ্চ কমেন্ট করবে তাকে আজকের ক্লাসে যে 100টা প্রশ্নের পিডিএফ আছে এবং গত 3টা ক্লাসে যে 250টা প্রশ্নের পিডিএফ আছে সেটা কিন্তু প্রদান করা হবে। প্রত্যেকেই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে ডান লিখে কমেন্টে জানাই। আমরা 80 জন যুক্ত হয়েছি। আমরা প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি এবং যারা শেয়ার করবে তাদের আমি প্রমাণ দেখব, কারণ ইনবক্সে আমাকে প্রমাণ দেখাতে হবে যে আমি শেয়ার করেছি, তবেই না কিন্তু তোমাদেরকে পিডিএফ গুলো দিব। আজকের ক্লাসটি থেকে এতটুকু তুমি নিশ্চিত থাকো যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি হুবহু কয়েকটা প্রশ্ন কমন পাবেই পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে, কারণ এই প্রশ্নগুলো সেভাবেই কিন্তু আজকে বাছাই করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় দেখো প্রথম প্রশ্নটি রয়েছে বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এটি ঝটপট জানাও। আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? আলোচ্য বিষয় হচ্ছে 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। তার মধ্যে একটা প্রকার আছে, দেখো এখানে রূপতত্ত্ব আছে, ধ্বনিতত্ত্ব আছে, ভাষাতত্ত্ব এখানে আসবে না, বাক্যতত্ত্ব। এর আরেক নাম হচ্ছে পদক্রম হবে। কি হবে? পদক্রম, যার ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। উত্তর একটু জানাও কি হবে এখানে। বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচিত হয়? এটা দেখো সর্বশেষ 2021 সংস্করণের বোর্ড বইয়ে বাগধারা আছে। এটা আগে অন্য অংশে বাক্যতত্ত্বের মধ্যে থাকলে এখন সেটা হবে কি বলতো, অর্থতত্ত্বের মধ্যে যাবে। এটা অর্থতত্ত্বের আরেক নাম কি সেটা দেখো, অর্থতত্ত্বের আরেক নাম কি? যেমন এখানে রূপতত্ত্ব আছে, যেহেতু বাগধারা কি নিয়ে কাজ করে বলতো, অর্থ নিয়ে কাজ করে, অর্থ নিয়ে কাজ করে। আর যদি এখানে বলা হতো কারক বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, কারক, সেই ক্ষেত্রে দেখো কারক ছাড়া বাক্য ছাড়া কারক সম্ভব না, সেই জন্য এটা কি হবে? কারক, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আর বাগধারা এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বের আরেক নাম কি? শব্দতত্ত্ব নাকি রূপতত্ত্ব, সেটা জানাও। আর ধ্বনি, সন্ধি, এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। অনেকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে বলো ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কি হবে, বা ব্যাকরণকে বিশ্লেষণ করলে আমরা কোন রূপটা পাই একটু জানাও। এমডি দিদার হোসেন বলেছে সাধারণ জ্ঞানের বস, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছে। তোমাদের অতি দ্রুত আমাদের যে টার্গেট জেইউ অক্সিজেন ব্যাচ আমরা শুরু করেছি, এটা শুধুমাত্র টার্গেট জেইউ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলা থাকলেও অন্যান্য বিশ্ববিদ্যালয় তোমার কভার হয়ে যাবে এবং নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটা গুরুত্বপূর্ণ। অনেকে মনে এটা পোষণ করতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর আমি জাহাঙ্গীরনগরে প্রিপারেশন নিব, সেটা কিন্তু একেবারে বোকামির স্বর্গ। যেমন ঢাকার পরীক্ষা, বি ইউনিটের পরীক্ষা শেষ হবে 25 তারিখে আর জাবির পরীক্ষা শুরু হবে 9 তারিখ থেকে। এই 10 দিনের মধ্যে তুমি পাহাড় সম সিলেবাস কিভাবে শেষ করবা? এজন্য আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। এই ক্লাসগুলো তোমার ঢাবির জন্য ইফেক্টিভ এবং পরবর্তী যে সময় তুমি পাবে ক্লাস তো রেকর্ড থাকবে, তখন এই ক্লাসগুলো দেখে নিতে পারবা। আমরা 160 জন ক্লাসটিতে যুক্ত আছি। ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ জানাও এবং এর দেখো যদি বলা হয় ব্যাকরণের যে ব্যুৎপত্তিগত একটা অর্থ আছে সেটা কি বলতো? বিশেষভাবে বিশ্লেষণ।
বিশেষভাবে কি হবে, বিশ্লেষণ হবে। আমরা 166 জন ক্লাসটি করছি, একটু শেয়ার করে দিই। তাহলে এখানে দেখো সঠিক উত্তর হবে বিযোগ আয়োজক ক্রিযোগ অপ হবে না, অপ আছে এটা ভুল হবে। তারপর এখানে দেখো বি বানান দীর্ঘ আছে এটা ভুল। তারপর এখানে দেখো অনস আছে, তাহলে এই চারটা অপশন থেকে তিনটা বাদ দিয়েছো। বিযোগ আয়োজক ক্রিযোগ অন, এবং যেটা দ্বারা কাজ করা বোঝায় প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এই ধাতু চিহ্নটা ব্যবহার করি। এটা কিন্তু রূপ চিহ্ন নয়, এটা হচ্ছে ধাতু চিহ্ন। যারা আমরা পরবর্তীতে ক্লাসটিতে যুক্ত হয়েছি, তোমরা নিজেদের একটু টাইম লাইনে শেয়ার করে রাখো আর উত্তর করতে থাকো। এরপরে বলো কোনগুলো অষ্টবর্ণ। এর পাশাপাশি তোমাদের কাছে আমি জানতে চাইবো যে পরবর্তী কোশ্চেনটা আছে মহাপ্রাণ এবং অল্প প্রাণ আছে। যারা কোর্সটিতে ভর্তি হতে চাও, আমাদের এখানে তোমরা এই যে এই নাম্বারটিতে এই নাম্বারটিতে তোমরা বিস্তারিত জানতে পারবা, এবং এই কোর্সটিতে তোমরা 50টির অধিক লাইভ ক্লাস পাবা সাবজেক্ট ভিত্তিক। এবং সি ইউনিটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমার সাবজেক্ট ভিত্তিক সাধারণ জ্ঞান থাকবে 40 মার্ক। সেক্ষেত্রে এই প্রস্তুতিটাকে তোমাদের আরো বেগবান করতে, সহজতর করতে আমাদের টার্গেট যেই অক্সিজেন ব্যাচই তোমাদের সর্বোচ্চ তোমাদেরকে সাপোর্ট দেবে। এবং বি ইউনিটে যে সাধারণ গণিত আছে এবং মানসিক দক্ষতা আছে, তার জন্য তোমাদের জন্য 15টি ক্লাস রাখা হয়েছে। বাংলার প্রশ্নগুলো দেখবা যে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন কিছুটা ফলো করে, তারপর ভিতর থেকে কিন্তু প্রশ্ন করে, যে একটা প্রশ্ন দিয়ে তোমাকে বলবে যে এটা কোন কবিতা অংশ থেকে নেওয়া হয়েছে বা কোন বানানটি শুদ্ধ নয়। পরীক্ষার হলে ওই 9টা না দেখেই তুমি উত্তর করবা, আর ভুলভাল তোমার হয়ে যাবে, বাইরে এসে বলবা আমার তো 95টা শিওর, 95টা শিওর, কিন্তু চান্সের চাও কিন্তু তোমাদের হবে না। এজন্য ভালোভাবে প্রশ্নগুলো পড়তে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। শেষ মুহূর্তে আমরা 176 জন ক্লাসটিতে যুক্ত হয়েছি, কিন্তু শেয়ারের সংখ্যা কত? যারা শেয়ার করবা তারা পিডিএফ পাবা, সহজ কথা। কোনগুলো অষ্টবর্ণ? অষ্টবর্ণ কি বলো তো? ঠোঁট। তাহলে এখানে দেখো কি হবে, প ফ ব ভ ম। আর দেখো ক চ ট ত প আছে, এরপরে ত থ দ ধ দন্ত, তাহলে এটা হবে দন্ত। তারপরে এখানে দেখো প ফ ব ভ ম, এটা হচ্ছে অষ্টবর্ণ হবে। মানব শিশুরা প বর্গের বর্ণগুলো আগে আয়ত্ত করতে শেখে। এর পাশাপাশি দেখো পরবর্তী প্রশ্নটি, ফলাযুক্ত শব্দ কোনটি? ফলা। আমি সব ধরনের প্রশ্ন রেখেছি, ব্যাকরণ অংশ রেখেছি, বিরেচন অংশ রেখেছি, এবং তোমাদের সাহিত্য অংশ থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে 3টা-4টা করে প্রশ্ন এসেই থাকে। সেই প্রশ্নগুলো আমি শেষের দিকে রেখেছি, সেখান থেকে হুবহু কমন পাবো, আমি গ্যারান্টি দিয়ে বলছি। মানে এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে। আমরা জানি ব্যঞ্জন বর্ণ যে 39টি রয়েছে, তার সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, বলা হয় কি বলা হয়? ফলা। এ ফলা কয়টি বলো তো? 6টি ফলা। কয়টি ফলা? 6টি। যেমন কিভাবে মনে রাখবা? মজার লবণ, মজার লবণ, ম ফলা, জ ফলা, র ফলা, ল, ব এবং ন ফলা, এই 6টি ফলা। তাহলে এখানে বলা হয়েছে ফলাযুক্ত শব্দ কোনটি? একটু ঝটপট জানাও তো। ঝটপট জানাও। ফলাযুক্ত শব্দ কোনটি? তাহলে এখানে দেখো পল্লব আছে, এখানে ল 2বার আছে, তাহলে এখানে দেখো এটা ফলাযুক্ত, কারণ ল কিন্তু একটা ফলা। এই যে পরবর্তী প্রশ্নটি দেখো 5 নম্বর, আকাশী শব্দের গঠন কি হবে? আকাশী শব্দের গঠন আমরা 170 প্লাস ক্লাস করছি, প্রত্যেকেই টাইম লাইনে শেয়ার করে আমাকে প্রমাণ দেখাতে হবে যে আমি শেয়ার করেছি, তারপর পিডিএফ দিব। এবং যারা হচ্ছে আমার পূর্ব পরিচিত স্টুডেন্ট আছো, তাদের জন্য আজকে ঘোষণা দিচ্ছি কোর্স ফি হচ্ছে 40% তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। 40%। যারা আমার পূর্ব পরিচিত স্টুডেন্ট আছো তারা হচ্ছে 40% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এর পাশাপাশি তোমরা কিন্তু প্রথম 100 জনের জন্য আমরা একটা কোশ্চেন ব্যাংক, বি বা সি ইউনিটের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক ফ্রি দিচ্ছি।
তোমাদের স্বপ্ন ঢাবি আছে, রাবি আছে, চবি আছে এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আছে। এই একটা কোর্সে তুমি সকল বিশ্ববিদ্যালয় প্রিপারেশন তোমার প্রস্তুতি হয়ে যাবে। কাজেই ক্লাস শেষ হওয়ার পর আমার ইনবক্স, অনেকে আইডি তো জানা আছে, সেখানে নক করতে পারো বা আমাদের পেজে নক করতে পারো, আর নাম্বার তো দিয়েছি। আকাশে দেখো এটার গঠন বলা হয়েছে, তাহলে প্রথমে এখানে কি আছে, আ আছে, এই যে আ, তারপরে দেখো কি আছে ক, তারপর কি আছে দেখো আকার, এই জন্য আমরা পূর্ণ বর্ণে লিখেছি। তারপর কি আছে তালবস্য আছে, আর দেখো এই কারটা কোথায় আছে, শুরু আগে ছিল, আর যখন আমরা শব্দের গঠন বিশ্লেষণ বের করব তখন এই কারটা কোথায় যাবে, শেষে যাবে। তাহলে এখানে রস্যিকার ছিল, পরবর্তীতে আমরা কি লিখেছি, রস্যি লিখেছি। এরপর দেখো যদি বলা হয় অক্ষর নির্ণয়, আমাকে একটু বলো যে মধু শব্দটিতে কয়টি অক্ষর আছে, মধু। তারপর যদি বলা হয় বই শব্দটিতে কয়টি অক্ষর আছে। তারপর এটা জাবির কোশ্চেন ছিল, প্রেম, প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে, একটু ঝটপট জানাও তো। অক্ষর কাকে বলে, এক নিঃশ্বাসে একটি শব্দ যতটুকু একবার আমরা উচ্চারণ করতে পারি তাকে বলা হয় অক্ষর। এখন এই অক্ষরগুলো আমরা কিভাবে নির্ণয় করব, আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করে থাকি, আমরা প্রপারলি ইংরেজিতেও করি না অধিকাংশ, এবং আমরা বাংলায় করি না, আমরা কিসে করে থাকি, বাংলিশে করে থাকি। যেমন অনেকে লিখে থাকে আমি তোমাকে ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি তোমাকে মাইর দিব, আমি তোমাকে ভালোবাসি, এটা না। তাহলে দেখো এই প্রেম আমরা কিন্তু এখানে লাভ লিখবো না, আমরা কি লিখবো, বাংলিশে PREM, PREM। ক্লাসটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্সে যাচ্ছে। তাহলে এই বাংলিশে লেখার পর এখানে যে কয়টা ভাওয়েল থাকবে সেই কয়টা অক্ষর। তাহলে দেখো তো বাংলিশে লেখার পর ভাওয়েল আছে কয়টি, একটি, তাহলে অক্ষর কয়টি হবে, একটি হবে। এরপর দেখো মধু, আমরা কিন্তু এখানে হানি লিখবো না, আমরা কি লিখবো, MODHU, মধু লিখবো। তাহলে দেখো এখানে মধু কি আছে, দেখো ভাওয়েল একটা দুইটা, তাহলে এখানে অক্ষর কয়টা হবে বলো তো, দুইটা হবে। এরপরে দেখো বই আছে, তাহলে এখানে আমরা বুক লিখবো না, আমরা কি লিখবো, BOI, বই। এখানে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে দেখো পাশাপাশি যদি দুইটা ভাওয়েল থাকে তাহলে একটাকে কাউন্ট করতে হবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভাওয়েলই বরাদ্দ। এজন্য পাশাপাশি দেখো এখানে দুইটা ভাওয়েল ছিল, তাহলে একটাকে আমরা কাউন্ট করব আর একটাকে করব না, বাদ দিব। তাহলে এখানে অক্ষর কয়টি আছে বলো তো, একটি আছে। তোমাদের কাছে আরেকটি প্রশ্ন, বলো ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে, ভাই, দেখি কি আগে বলতে পারে, ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে। আমাদের শেয়ার হচ্ছে মাত্র 30টা, কেমনে ভাই, যারা পরবর্তীতে এসেছে একটা রিয়াক্ট তো দিবারে, একটা রিয়াক্ট দাও, একটা কমেন্ট করো। তুমি যখনই হয়তো বা তোমার মনে হচ্ছে আমি একটা উত্তর দিলে ভুল হয়ে যাবে সবার সামনে, কিন্তু আমি একটু মানে অন্যরকম মনে হবে আমার যে আমি পারি না, তুমি এখানে শিখতে এসেছো, তুমি ভুল করো, সমস্যা নেই, ভুল থেকে শিক্ষা গ্রহণ করবা। ভাই আমরা এখানে কিন্তু ব্রাদার লিখবো না, আমরা কি লিখবো, বাংলিশে লিখবো VAI, ভাই লিখবো, বা আমরা লিখতে পারি, অনেকে লিখে এটা BHAI, ভাই। তাহলে এখানে দেখো এই যে বাংলিশে লেখার পর কয়টা ভাওয়েল আছে, এখানে একটা দুইটা, পাশাপাশি যদি দুইটা ভাওয়েল থাকে তাহলে একটাকে কাউন্ট করতে হবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভাওয়েলই বরাদ্দ। তাহলে ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে, একটি আছে। সর্বর্ণ জানিয়েছে, ধন্যবাদ। বৈশাখী চৌধুরী সে লিখেছে জিলানিতে 3টি আছে। হ্যাঁ দেখো এইভাবে ক্রিয়েটিভ হতে হবে তোমাদেরকে, তোমাদের নামের যে কোনো, অনেকে তো অনেকগুলো নাম থাকে, 2টা 3টা একসঙ্গে, তোমাদের নামে কয়টা ভাওয়েল আছে একটু জানাও। ইসরাত জাহান উর্মি, ভাওয়েল আছে কয়টি তোমার নামে জানাও। তারপরে দেখো ও, এটা গত বছর কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এই ইউনিটের উচ্চারণ এসেছে। তারপরে দেখো ইও, মধ্যাহ্ন ন, দন্তান্ন ম, এই 5টি বর্ণের বৈশিষ্ট্য কি, ঘোষ আছে, অঘোষ আছে, আর অল্প প্রাণ আর মহাপ্রাণ। বর্ণগুলো উচ্চারণ করার সময় যেগুলো এই করের উপরে থাকবে, এই যে দেখো ক, তাহলে কটা কি হবে, অল্প প্রাণ, আর যেগুলো মাঝে থাকবে সেটা হবে মহাপ্রাণ। তাহলে দেখো ক এটা উপরে, এটা অল্প প্রাণ, যেটা মাঝে থাকবে সেটা মহাপ্রাণ। গ আবার দেখো কোথায়, উপরে আছে, করের উপরে, তাহলে এটা কি হবে বলতো, যেগুলো এইভাবে তোমরা বের করবা, যেগুলো উপরে থাকবে অল্প প্রাণ আর যেটা মাঝে থাকবে সেটা মহাপ্রাণ হবে। তাহলে এখানে বলো কি হবে, কোনটা ঘ, এই বর্ণগুলোর বৈশিষ্ট্য কি। নদী, ফাতেমা ইসলাম নদী বলেছে, হ্যাঁ নদীতে তো 2টা আছে।
এখানে কি হবে দেখো, ঘোষ এবং অল্প প্রাণ হবে, ঘোষ আর কি হবে, অল্প প্রাণ। উচ্চারণ থেকে দেখো দুইটা শব্দ প্রশ্ন আমি রেখেছি, একটা হচ্ছে বাহ্য শব্দের উচ্চারণ কি, আমি একটু লিখে দিই দেখো, হয় জ ফলা যদি থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে আগে বর্গীয় জ হবে, পরে হচ্ছে কি হবে, ঝ হবে। এবার বলো কোনটা হবে? হয় জ ফলা থাকলে আগে বর্গীয় জ হবে, তারপরে কি হবে, ঝ। তাহলে উচ্চারণের ক্ষেত্রে বাহ্য শব্দের উচ্চারণ কি হবে বলো? এ বলেছে অনেকে, এ তো হবেই না। তারপর দেখো ডি হবে না, ক এবং খ একটা হবে না, গ হবে না, তাহলে বাকি থাকলে কোনটা? খ। কি হবে দেখো, এখানে বাহ্য ছিল, তাহলে প্রথমে বা তোমরা লিখবো, আর হয় যা ফলা থাকলে আগে বর্গীয় যা হবে, এই যে লিখেছি। আর যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে আমরা হস্যিন ব্যবহার করি, আর বাকি থাকবে কি, ঝ। তাহলে এটা কি হবে, বাজ ঝ হবে। সঠিক উত্তর হবে বি অর্থাৎ খ হবে। নাসরিন আক্তার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মুন্নি রয় এবং নিশি জানিয়েছে সাতের গ না, সাতের হচ্ছে সঠিক উত্তর হবে খ। 8 বলো, অনুশাসন এর শুদ্ধ উচ্চারণ কোনটি হবে? অনুশাসন, অনুশাসনের শুদ্ধ উচ্চারণ কোনটি? অ দিয়ে যদি কোনো নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে অ উচ্চারণের ক্ষেত্রে অয় থেকে যাবে, যেমন অকৃতজ্ঞ, কিন্তু এখানে কিন্তু ওই নেগেটিভ সেন্স কিন্তু দিচ্ছে না। তাহলে অ এর পরে যদি কোনো কার থাকে সেই অটা কি হয়ে যায় বলতো, ও হয়ে যায়। তাহলে এখানে কি হবে, এখানে ও হয়ে যাবে, অটা ও হয়ে যাবে। আর অনুশাসন উচ্চারণের ক্ষেত্রে স কখন, দন্ত স কখন বহাল থাকবে? যখন উচ্চারণটা ছ এর মতো হবে তখন দন্ত স বহাল থাকবে, অন্যথায় কি হবে, তালবস্য হবে। তাহলে এখানে তো আমরা কখনো বলছি না যে অনুশাসন, আমরা তো শাসন বলছি না, আমরা বলছি অনুশাসন। এখানে ছ এর উচ্চারণ হচ্ছে না, সেক্ষেত্রে এখানে কি হবে বলতো, তালবস্য হবে। অনুশাসন কোথায় কোথায় আছে এটা দেখো, তোমরা এটা একাডেমিক অংশে করে এসেছো, কয়েকদিন পরই পরীক্ষা, তারপরে এখন 2-1 জন ভুল করছো, যেমন মোহাম্মদ, নাম বলছি না, ভুল যেতেই পারে, সমস্যা নাই। এখানে সঠিক উত্তর হবে ক। বিস্ময় শব্দটির উচ্চারণ কোনটি হবে? একটু ঝটপট জানাও দেখি কে আগে উত্তর করতে পারে। বিস্ময়, অনেকে উচ্চারণ করে বিস্ময়, কিন্তু এটা কিন্তু ময়ের উচ্চারণ হয় না, ম ফলার উচ্চারণ কিন্তু এখানে বহাল থাকবে না, কিন্তু যার সঙ্গে থাকবে, হ্যাঁ এই যে আদিবা আফরা, এটা হচ্ছে দেখো নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ ঠিক আছে, কিন্তু তোমার অপশনে ঘোষ অল্প প্রাণ ছিল, সেজন্য আমরা উত্তর হিসেবে ওইটাকে বেছে নিয়েছি। আশা করি উত্তর পেয়েছো। আমরা এখনো 150 জন আছি, শেয়ার হয়েছে 41টা শেয়ার। যারা প্রশ্ন এই যে ব্যাখ্যা সহকারে তোমরা পিডিএফটা পেতে চাও 350টা প্রশ্নের, তারা হচ্ছে শেয়ার করে অবশ্যই আমাকে জানাতে হবে, অবগত করতে হবে। তাহলে এখানে দেখো উচ্চারণটা কি হবে, আমরা কখনো বলি না যে বিস্ময়, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, সেই ক্ষেত্রে দন্ত স থাকবে না, তালবস্য হবে এখানে। তাহলে উচ্চারণটা কি হবে দেখো, বিষ, মহাফলার উচ্চারণ হয় না, কিন্তু যার সঙ্গে থাকে সেই বর্ণটা দ্বিত্ব হয়, দ্বিত্ব মানে 2, তাহলে কি হবে বিষ, তারপরে কি হবে এখানে শয় হবে, আর মহাফলা থাকার কারণে কি হবে, চন্দ্রবিন্দু হবে। তাহলে কোথায় আছে দেখো, মধ্যনস আছে, এটা তো আগে ভুল, আর এখানে এটা ভুল হবে, বিস্ময় হবে না, বিস্ময় হবে, বিস্ময়। যারা খ জানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 10 নম্বরটা দেখো, দুর্নীতি শব্দটিতে নত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? এটা কিন্তু জাবির করছেন, এটা কি হবে বলো? এর পাশাপাশি আরো যেগুলো এই প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ সেগুলো আমি লিখে দিচ্ছি। দুর্নিবার, দুর্নাম, তারপর হতে পারে দুর্বার, কি হবে দেখো, দুর্বার, তারপর হতে পারে ত্রিনয়ন, ত্রিনয়ন, তারপর আছে দেখো এখানে হতে পারে সর্বনাম হতে পারে। আচ্ছা তাহলে দেখো, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন নয় সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে। এখন এই নত্যবিধান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? একটা শব্দ দিয়ে তোমাকে বলবে এখানে নত্যবিধান প্রযোজ্য হয়েছে কিনা।
বা কোন শব্দটিতে নত্যবিধান প্রযোজ্য হয়েছে। আরেক ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে, স্বভাবতই মধ্যাহ্ন ন ব্যবহার হয়েছে নিচের কোন শব্দটিতে। যে কবিতাটা আছে নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে এবং আমাদের বইয়েও আছে, আমাদের কোশ্চেন ব্যাংকে আছে। যারা কোশ্চেন ব্যাংক এখনো সংগ্রহ করনি পেজেতে নক করবা, আর আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা একটা কোশ্চেন ব্যাংক ফ্রি পেয়ে যাবা। তাহলে দৌড়নিতে দেখো, এই দৌড়নিতে শব্দটিতে আমরা জানি সাধারণত রেফের পর মধ্যাহ্ন ন বসার কথা, কিন্তু এখানে রেফের পর দেখো দন্তান্ন ন বসেছে, কারণ এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ, আর সমাসবদ্ধ শব্দ কখনো নত্যবিধান প্রযোজ্য নয়। আরেকটা প্রশ্ন করেছিলাম যে স্বভাবতই মধ্যাহ্ন ন বসে কোন শব্দটিতে, এটা তোমাদের কবিতা আকারে যেটা আছে সেটা মুখস্থ করতে হবে। যেমন চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, পান শান ভন, এই যে যেগুলো আছে, বান পানি, এটা দেখো এটা গুরুত্বপূর্ণ, পানি এটা স্বভাবত মধ্যাহ্ন ন ব্যবহৃত হয়েছে। এই পানি মানে হাত, এই পানি শব্দের অর্থ কি? হাত। এটুকু হলফভাবে বলতে পারি যে ফ্রিতে অন্য কোনো প্ল্যাটফর্ম এইভাবে প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়াচ্ছে না। তার জন্য তোমাদেরকে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে এবং তার জন্য একটি করে শেয়ার তোমরা করে দিবে, কারণ এগুলো আমাদের পেইড ব্যাচের ক্লাস, তারপরে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। নত্যবিধি অনুসারে কোন বানানটি অশুদ্ধ? পরীক্ষার হলে এই যে অটা রয়েছে বা অনেক প্রশ্নে কিন্তু নয় থাকবে, এগুলো দেখতে হবে তোমাদেরকে। অপরাহ্ন, পরিবহন, বিভীষণ, রোগন। নত্যবিধান অনুসারে দেখো র এর পর মধ্যাহ্ন বসে, যেমন রণ। তারপরে দেখো মধ্যাহ্ন স এর পরে মধ্যাহ্ন বসে, যেমন ভীষণ। তারপরে দেখো রেফের পর মধ্যাহ্ন বসে, যেমন বর্ণ। তারপরে এই কারের পর কি মধ্যাহ্ন বসে, যেমন এখানে কৃপণ হতে পারে। আর এখানে দেখো পরিবহন ঠিক আছে, এখানে বিভীষণ ঠিক আছে, রোগন ঠিক আছে, কিন্তু অপরাহ্ন বানানটা দেখো, অপরাহ্ন বানানটা এখানে কি হবে বলতো? নিচে হবে। আর নটা যদি নিচে থাকে তখন তাকে সেটা কি হবে? মধ্যাহ্ন ন হবে। আর আমরা যদি লিখি যে মধ্যাহ্ন, মধ্যাহ্ন বানান কি হবে বলতো? মধ্যাহ্ন বানান এই নটা উপরে থাকবে, ন যখন উপরে থাকে তখন সেটা কি হয়? দন্তান্ন ন, আর নিচে যখন থাকে তখন সেটা মধ্যাহ্ন ন হয়। পরবর্তী প্রশ্নটি দেখো ধ্বনি পরিবর্তন থেকে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ধ্বনি পরিবর্তন থেকে এসেছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে। এখানে সঠিক উত্তর হবে ক, অপরাহ্ন হবে, কারণ এটা অশুদ্ধ আছে। এ জানিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। এবার বলো শরীর থেকে শরীর, লাল থেকে নাল ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ? ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানে কি বলতো? উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। এই যে স্বপ্ন যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আমাদের জয়কলি পাবলিকেশনস কর্তৃক বইটা প্রকাশিত হয়েছে, তোমরা অতি দ্রুত সংগ্রহ করে নিবা। এবং তোমাদের অনেকের প্রস্তুতি থাকে না, তোমরা অটোভাবেই জিপি এর মাধ্যমে ভর্তি হতে চাও, কিন্তু এবার কিন্তু সেই সুযোগটা থাকছে না। এজন্য আমাদের যে কোর্সটা চলমান আছে সেই কোর্সে তুমি যদি ভর্তি হয়ে যাও, এনরোল করো, তাহলে এক প্রস্তুতিতেই তোমার সকল বিশ্ববিদ্যালয় নার্সিং প্রস্তুতি তোমার কভার হয়ে যাবে। 12 গ বলেছো। দেখো এটা কিভাবে মনে রাখবে? দুটি সমবর্ণের একটি পরিবর্তন, দুটি একই সমবর্ণের, এটা মনে রাখবে, দুটি একই সমবর্ণের একটি পরিবর্তন, দুটি একই সমবর্ণের একটা পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। তাহলে দেখো এখানে র ছিল, এখানে র, এই রটা চেঞ্জ হয়ে কি হয়েছে? এখানে ল হয়েছে। লাল থেকে নাল, তাহলে দেখো এখানে ল ছিল, এখানে ল, এটা চেঞ্জ হয়ে কি হয়েছে? ন হয়েছে। তাহলে দুটি একই সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে তার নাম হবে কি? বিষমী ভবন হবে। কি হবে? বিষমী ভবন। এরপর তোমরা আমাকে একটু জানাও, ধরিয়া থেকে ধরে, ধরিয়া থেকে ধরে, তারপরে দেখো এখানে কোরিয়া থেকে করে, এটা কোন ধরনের পরিবর্তন? ধরিয়া থেকে ধরে, কোরিয়া থেকে করে, মাসুয়া থেকে মেসো, এইগুলো কোন ধরনের পরিবর্তন? একটু ঝটপট জানাও। আর ধ্বনি বিপর্যয় দেখো, পরস্পর যখন স্থান পরিবর্তন হবে। ফাতেমা ইসলাম নদী বলেছে কোর্স ফি কত? আমাদের কোর্স ফি হচ্ছে এখন প্রথম 100 জনের জন্য 1050 টাকা। এর মধ্যে তোমরা একটা প্রশ্ন ব্যাংক পাবা।
এই কোর্সটা যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে, কিন্তু এই কথাটা মনে রাখবা, বাংলাদেশের মধ্যে সবথেকে কঠিন প্রশ্ন হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। প্রশ্ন ব্যাংক খুলেই বুঝতে পারবা যে এমন এমন প্রশ্ন আছে কোন জায়গা থেকে আসে সেটা আমরা অনেকেই বলতে পারে না, এমন কঠিন প্রশ্ন কয়েকটা থাকবে। তাহলে দেখো, এই জাবির যদি প্রস্তুতি তোমার হয়ে যায় তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয় তোমার কাছে ইজি মনে হবে। এই জন্য তুমি এই কোর্সটা অবশ্যই কিনবা, এবং কোর্স ভর্তি হতে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা 01989, এবং এইখানে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা। যারা আজকের ক্লাসটি করছো এবং শেয়ার করেছো, আমাকে একটা করে স্ক্রিনশট দিবা যে আমি শেয়ার করেছি নিজেদের টাইমলাইনে, তাদেরকে কিন্তু আমি আজকের ক্লাসের পিডিএফটা দিব, এবং ভর্তি সংক্রান্ত যত তথ্য এই নাম্বারে তোমরা বিস্তারিত পেয়ে যাবা। তাহলে এখানে কি হবে বলো তো, ধরিয়া থেকে ধরে, কোরিয়া থেকে করে, মাসুয়া থেকে মেসো, এগুলো হবে অভিশ্রুতি হবে। কি হবে? অভিশ্রুতি। তারপরে দেখো বাক্স থেকে বাস্ক, এই যে এইগুলো কি পরস্পর স্থান পরিবর্তন। লাভ থেকে ফাল, লাভ থেকে কি হবে বলো তো? ফাল। তাহলে দেখো এই যে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন, সেটা হবে ধ্বনি বিপর্যয় হবে। কি হবে? ধ্বনি বিপর্যয়। 13 নম্বর দেখো, রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন প্রভৃতি কি জাতীয় ধ্বনি পরিবর্তন? তোমাকে বেসিক জানতে হবে। স্বরাগম, প্রথমে কি আছে বলতো? স্বরাগম। স্বরাগম মানে কি বলতো? স্বরের আগমন। স্বরাগম মানে কি? স্বরের আগমন। এই আগমনটা কয়ভাবে ঘটতে হবে? 3 ভাবে। শুরুতে যদি ঘটে তখন সেটা কি হবে? আদি স্বরাগম। কি হবে? আদি স্বরাগম। আর যদি এই স্বরটা মাঝে আগমন ঘটে তখন সেটা কি হবে? মধ্য। আর শেষে ঘটলে সেটা কি হবে? অন্তঃস্বরাগম। কি হবে? অন্তঃস্বরাগম, স্বরের আগমন। তাহলে এখানে দেখো রত্ন থেকে রতন। আরেকটা বিষয় মনে রাখবো, যুক্তবর্ণকে ভেঙে আমরা যদি আলাদাভাবে লিখছি যে মাঝে একটা কি আসছে? ত আসছে, তাহলে এখানে মাঝে একটা স্বর আসছে। মাঝে কি আসছে? স্বর। আর মাঝে যখন স্বর আসে তখন তার নাম হয় মধ্য স্বরাগম। কি হয়? মধ্য স্বরাগম। সঠিক উত্তর হবে 13 বি হবে। 13 বি। কোনটি সন্ধিজাত শব্দ? সন্ধি শব্দের অর্থ মিলন, ঐক্য, চুক্তি, সম্মিলন। মিলন, ঐক্য, চুক্তি, সম্মিলন। সন্ধির বিপরীত অর্থ কি? বিগ্রহ বা বিচ্ছেদ। এখন এই সন্ধি থেকে কেমন প্রশ্ন আসে দেখো, আমরা কিভাবে বুঝবো যে এটা স্বরসন্ধি? উভয় পাশে যদি স্বর থাকে, উভয় পাশে যদি কি স্বর থাকে তখন সেটা কি হবে? স্বরসন্ধি হবে। এক পাশে স্বর আর এক পাশে যদি ব্যঞ্জন থাকে তখন সেটা কি? ব্যঞ্জন সন্ধি। শুরুতে ব্যঞ্জন, পরে হচ্ছে স্বর। বা উভয় পাশে যদি ব্যঞ্জন থাকে, উভয় পাশে যদি ব্যঞ্জন থাকে তখন সেটা কি হবে? ব্যঞ্জন সন্ধি। আর শুরুতে বিসর্গ থাকবে, পরে স্বরও থাকতে পারে বা ব্যঞ্জনও থাকতে পারে, এটা হচ্ছে বিসর্গ সন্ধি হবে। কি হবে? বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি থেকে এর পাশাপাশি পড়তে হবে কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এগুলো এর পাশাপাশি পড়তে হবে। এখানে দেখো কোনটি সন্ধিজাত শব্দ? তাহলে এখানে দেখো সংবাদ আছে। আমাকে একটু জানাও সংবাদ এর সন্ধি বিচ্ছেদ কি? সংবাদ, এই যে ফাতেমা ইসলাম নদী জানিয়েছে সংযোগবাদ, ধন্যবাদ তোমাকে। সন্ধির ক্ষেত্রে অনুসার ও ম থাকতে পারে, দন্তান্ন থাকতে পারে, মধ্যাহ্ন ন থাকতে পারে। এইগুলো যদি থাকে তাকে বাদ দিয়ে আমরা কি লিখবো? ম লিখবো। তাহলে সংবাদের সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ কি হবে? বাদ হবে। সমযোগ কি হবে? বাদ হবে। সংবাদ। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি? চলচ্চিত্র। বলো কি হবে? ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে এটা মনে রাখবা যে ডোনাদি তাজা লিচু সমান খণ্ডতা। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি ড, তারপরে হচ্ছে ন, দ সন্ধি থেকে প্রতি বছর কোশ্চেন আসেই। তারপরে দেখো ত যদি থাকে, বর্গীয় জ, ল বা চ, এইগুলো যদি থাকে এগুলো উঠিয়ে দিয়ে, বাধাপ্রাপ্ত যদি হয় এগুলো উঠিয়ে দিয়ে কি বসাবা? তুমি খণ্ডতা বসাবা। তাহলে দেখো চলচ্চিত্র এই শব্দের সন্ধি বিচ্ছেদ
এখানে কয়টা চ আছে দেখো তো, দুইটা। তাহলে প্রথম চটা বাদ দিয়ে আমরা কি লিখবো বলো তো, এই যে চলত, আর বাকি থাকে দেখো চিত্র থাকে, সেটা লিখে দিব, যা থাকবে সেটা। এর পাশাপাশি তোমরা আমাকে একটু বলো যে উড্ডিন, উড্ডিন এর সন্ধি বিচ্ছেদ কি? উড্ডিন এর সন্ধি বিচ্ছেদ, আর সন্ধির সন্ধি বিচ্ছেদ হবে কি? সমযোগ ধি হবে, কি হবে? সমযোগ ধি হবে, ধি। এই যে নটা কেটে আমরা ম লিখবো। উড্ডিন এর সন্ধি বিচ্ছেদ কি একটু বলো। দেখি কে আগে উত্তর করতে পারে। উড্ডিনের সন্ধি বিচ্ছেদ, তাহলে দেখো এখানে বলেছি এই বর্ণগুলো যদি থাকে ড, ন, দ, ত, বর্গীয় জ, ল, ছ, এগুলো বাধাপ্রাপ্ত হইলে প্রথমটা উঠিয়ে দিয়ে আমরা খণ্ডতা এখানে বসাবো। তাহলে এখানে কি হবে বলতো? উত, আর বাকি যা থাকে সেটা লিখে দেবো, ডিন হবে। কি হবে? ডিন। উত যোগ ডিন হবে। আমি দুইটা করে প্রত্যেকটা টপিক থেকে দুইটা করে প্রশ্ন রেখেছি, যাতে ওই টপিকটা তোমাদের একেবারে ক্লিয়ার টু ফর্সা হয়ে যায়। অহর্নিশের সন্ধি বিচ্ছেদ কি? অহর্নিশ, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধি মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আমি দিয়েছিলাম, অফলাইন ক্লাসেও দিয়েছি। সেটা হচ্ছে শশী নামে আমার একটা বান্ধবী ছিল, তার সাথে একদিন আমার প্রচন্ড ঝগড়া হয়। সে আমার কাছে অনেক ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা না করে রাগের মাথায় ধাক্কা দিয়ে বললাম, কি বললাম দেখো, শশী সর। তোমরা প্রত্যেকে এটা একটু কমেন্টে লেখো, শশী সর সমান বিসর্গ। অর্থাৎ এটা মনে রাখবে, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, বিসর্গ সন্ধির ক্ষেত্রে তিনটা শয়ের একটা স যদি থাকে, তালবস্যা, মূর্ধন্যস্ব, দন্তস্ব, তারপর হচ্ছে র থাকতে পারে, রেপ থাকতে পারে, বা ওকার, এইগুলো বাদ দিয়ে বিসর্গ সন্ধির ক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে বলো তো? বিসর্গ লিখতে হবে। তাহলে এখানে বলো অহর্নিশ আছে, এখানে আমরা কোনটা বাদ দিব? অহর্নিশের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে আমরা প্রথমে লিখবো কি? অহ লিখবো। সেটা কোথায় আছে দেখো, অহ, আর রেপটা কেটে আমরা বিসর্গ লিখবো। এই যে অহর যোগ কি আছে এখানে? নিশা আছে, আর একটা আছে, যেহেতু এখানে নিশ ছিল সেক্ষেত্রে তোমাকে ওইটাই লিখতে হবে। আর একটা তোমরা আমাকে একটু জানাও, এটা জাবির কোশ্চেন, প্রথ হ্রাস এর সন্ধি বিচ্ছেদ কি? তারপর হতে পারে দেখো নিষ্পাপ, নিষ্পাপের সন্ধি বিচ্ছেদ কি? নিষ্পাপের সন্ধি বিচ্ছেদ হুবহু কমন পেয়ে যেতে পারো, কারণ অনেক উদাহরণ আমি দিয়েছি এখানে। এরপর যদি বলা হয় মনোরম, মনোরমের সন্ধি বিচ্ছেদ কি? নাগিব মাহফুজ কাব্য বলেছে শশী বান্ধবী না বউ সারা? না না, আমার বান্ধবী, বান্ধবী, বউ না। তাহলে এখানে দেখো নিষ্পাপটা দেখো, এই বলেছি এই তিনটা শয়ের একটা স যদি থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিব। তাহলে এখানে নিষ্পাপে দেখো কি আছে? মূর্ধন্য ষ আছে, সেটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? মূর্ধন্য ষ বাদ দিয়ে আমরা বিসর্গ লিখবো, আর বাকি থাকবে কি বলতো? পাপ থাকবে, সে পাপটা লিখে দিব। যা বাকি থাকবে সেটা পরবর্তীতে আমরা লিখবো। মনোরম কি হবে? মনোরমের এই যে ওকারটা প্রথমে আমরা বাদ দিব, এখানে দেখো ওকার ছিল, তাহলে এখানে কি হবে? মন হবে। কি হবে? মন। আর ওকারটা বাদ দিয়ে আমরা বিসর্গ লিখবো, আর বাকি থাকবে কি? রম, রম। মনোরম, মনোনয়ন, মনোহর একই নিয়মে। প্রাতরাস, সেটা দেখো প্রথমে আমরা কি লিখবো? প্রাত, আর রটা কেটে আমরা কি দিব? বিসর্গ দিব, আর বাকি থাকে কি থাকে? এখানে তালবস্য থাকে। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যে কারটা অবশিষ্ট থাকবে তাকে আমরা পূর্ণ বর্ণে লিখবো। কোন কার আছে দেখো? আকার, এই জন্য আমরা কি লিখবো? আ লিখবো। প্রাত বিসর্গ কি হবে? আস হবে। বুঝতে পেরেছো? বিসর্গ সন্ধি থেকে যদি কোনো প্রশ্ন আসে এইভাবে, এবং বিসর্গ সন্ধি থেকে যাবৎকাল বেশি প্রশ্ন এসেছে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। সতেরো নম্বর দেখো, নিরস এর সন্ধি বিচ্ছেদ কি? নিরস, তারপর হচ্ছে কি? নিরোগ, তারপরে দেখো নীরব, এইগুলো একই নিয়মে। বলো কি হবে? নিরাশ আছে এখানে দেখো, নিরাশ বানানে দেখো দীর্ঘিকার আছে, তারপর সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে এখানে দেখো এটা তো হবেই না, আর নিযোগ অস আছে, এটা হবে না এখানে। এই দুইটার মধ্যে কোনটা হবে বলো? দুইটার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে?
সঠিক উত্তর হবে দেখো এখানে নিযোগ কি হবে, রস হবে, নিযোগ রস, এটা সঠিক উত্তর হবে গ হবে, কি হবে গ। তারপর দেখো পরবর্তী প্রশ্নটি, আবছায়া শব্দটির আব উপসর্গের অর্থবাচকতা কি? উপসর্গ হচ্ছে শব্দের শুরুতে পূর্বে বসে, অনুসর্গ কোথায় বসে, পরে বসে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু কি আছে, অর্থদ্যোতকতা আছে। আমরা বিস্তারিত এটা বেসিক টু ক্লাস তো নিয়েছি। আর এখানে দেখো আবছায়া, ছায়া একটা শব্দ, এর আগে কি হয়েছে আব, এই আব উপসর্গের অর্থদ্যোতকতা কোনটি একটু বলো। দেখি কি আগে উত্তর করতে পারে। তাহলে দেখো আবছায়া, দেখো এটা কি অস্পষ্টতা হবে, কি হবে অস্পষ্টতা হবে, সঠিক উত্তর হবে এ। তারপরে দেখো নিচের কোন চারটি উপসর্গ বাংলা এবং তৎসম, তৎসম মানে কি সংস্কৃতের সমান, উভয় ক্ষেত্রে দেখা যায়। কোন চারটি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায় একটু বলো। আশুবিনী হবে, কি হবে আশুবিনী। এই চারটি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়। যে বাংলা শব্দের আগে বসে তখন সেটা বাংলা উপসর্গ, আর তৎসমের ক্ষেত্রে আগে বসলে সেটা তৎসম উপসর্গ। এবং তৎসম উপসর্গ চেনার উপায় কি, শব্দগুলো চেনার উপায় কি? হ্যাঁ, তাহলে দেখো এখানে রেফ যুক্ত, তারপরে দীর্ঘিকার যুক্ত, এরপর যুক্ত বর্ণ, এগুলো থাকলে সেটা কি হবে, সাধারণত সেটা তৎসম শব্দ হবে। যেমন চন্দ্র আছে, সূর্য আছে, এগুলো তৎসম শব্দ। প্রকৃতি প্রত্যয় থেকে আমি 2 থেকে 3টা প্রশ্ন রেখেছি। এর মধ্যে দেখো দর্শনীয় শব্দটি প্রকৃতি প্রত্যয় কি? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই শব্দটি প্রকৃতি নির্ণয় করা, মানে মূল অংশ নির্ণয় করা। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের প্রত্যয় নির্ণয় করা। তাহলে মনে রাখবা দেখা সংক্রান্ত, দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি কি হবে বলতো, দৃশ হবে, কি হবে দৃশ। দেখা সংক্রান্ত শব্দের প্রকৃতি কি হবে, দৃশ। আর শব্দের শেষে যদি নিয় থাকে তার প্রত্যয় কি হয়, তার প্রত্যয় হয় হচ্ছে অনিয় হয়, কি হয় অনিয়। তাহলে এবার বলো কি হবে। দর্শনীয় প্রকৃতি প্রত্যয় কি? আমরা 139 জন ক্লাসটিতে আছে, একটু শেয়ার করে রাখি। যারা পরবর্তীতে এসেছো, আমাদের টার্গেট যে অক্সিজেন ব্যাচ, এই একটা কোর্সে ভর্তি হইলে তুমি সকল বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে পারবা। এজন্য অতি দ্রুত আমাদের পেজে ক্লাস শেষে তো মেসেজ করবাই। আর যে আমি নাম্বারটা এখানে দিয়ে রাখছি, সেই নাম্বারে কিন্তু তোমরা আজকের ক্লাসের পিডিএফ সহ পূর্বে যে 3টা ক্লাস হয়েছে ম্যারাথন ক্লাস, তার সর্বমোট 350টা প্রশ্নের পিডিএফ পাবা। এবং ভর্তি সংক্রান্ত প্রশ্ন থাকলে আমাদের পেজে ইনবক্স করবা। তাহলে এখানে দেখো দর্শনীয় শব্দটি প্রকৃতি প্রত্যয় হবে দৃশ যোগ অনিয়, কি হবে দৃশ যোগ অনিয় হবে খ। উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ কেন? উৎকর্ষতা এই শব্দটি কেন অশুদ্ধ সেটা একটু জানাও। উৎকর্ষতা শব্দটি কেন? নত্যবিধান জনিত কারণে, প্রত্যয় উপসর্গ জনিত, নাকি সন্ধিজাত? আমরা 158 জন ক্লাসটিতে যুক্ত আছি। সন্ধিজাত এটা হবে না, উপসর্গজাত এটাও তো হবে না। উপসর্গ তো শব্দের শুরুতে বসে, এখানে উৎ কিন্তু কোনো উপসর্গ নাই। তারপরে নত্য সত্যবিধান আছে, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মূর্ধন্যশয়ের সঠিক ব্যবহারকে সত্যবিধান বলে। তাহলে এখানে দেখো সত্যবিধানের কোন নিয়মটা নাই এখানে। তাহলে এখানে দেখো কি আছে, যে শেষে তা যুক্ত হয়েছে, আর তা শেষে যুক্ত হয়েছে, এটা কি হবে প্রত্যয় জনিত কারণে। কোন কারণে বলো তো, প্রত্যয় জনিত কারণে। স্বপ্নজাতের ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মূল বই থেকে হুবহু প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দেয়। তার জন্য আমি আজকের ক্লাসে সেই দেখে শেষাংশে আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার গদ্য এবং কবিতা অংশ থেকে প্রতি বছর 3টা-4টা করে প্রশ্ন আসেই। এবং বি ইউনিটে পাবা, সি ইউনিটে পাবা তুমি, তারপরে সি অন ইউনিটে পাবা। সেক্ষেত্রে ক্লাসটি শেষ পর্যন্ত থাকবা তুমি।
সঠিক উত্তর হবে এখানে খ হবে। তারপরে দেখো সমাজ থেকে আমি কয়েকটি প্রশ্ন রেখেছি, তার মধ্যে একটা হচ্ছে সে 5 আটা কুকুর। এখানে 5 আটা কোন সমাসের উদাহরণ? 5 আটা। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। সমাস শব্দের অর্থ কি? মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। এখানে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, এই যে কোন কোন সমাসে কোন পদ প্রধান, যেমন দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়। যেমন বহুব্রীহি সমাস গত বছর এসেছে, বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য পায় না, তৃতীয় একটা পদ পদের অর্থের প্রাধান্য পায়। যেমন বহুব্রীহি নিজে হচ্ছে বহুব্রীহি সমাস, এর ব্যাস বাক্য হবে বহু ধান আছে যার। তাহলে দেখো 5 আটা কোন সমাসের উদাহরণ? আমরা যদি ব্যাস বাক্য করি, এটা হচ্ছে সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে 5 আটে যে। অনেকে 5 আটে সেটা নেতাদের বলা হয়, পাতি নেতা। তাহলে এটা দেখো সঠিক উত্তর হবে কি? উপপদ তৎপুরুষ সমাস, উপপদ। এর পাশাপাশি যদি আমি বলি পকেটমার কোন সমাস? পকেটমার কোন সমাস? তারপরে হতে পারে দেখো খেসর কোন সমাস, তারপর হতে পারে জলদ। এইগুলো কোন সমাস? পকেটমার, তারপরে এখানে হতে পারে ছেলে ধরা। ছেলে ধরা কোন সমাস? তাহলে এর ব্যাস বাক্যগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। জলদ জল দেয় যে, পকেটমার পকেট মারে যে। আর খেসর দেখো এর ব্যাস বাক্য হবে আকাশে, আকাশে বা শুধু খতে। খ মানে কিন্তু এই যে আকাশে সমার্থক শব্দ খ, খতে চড়ে যে বা আকাশে চড়ে যে। আর ছেলে ধরা কি হবে? ছেলে ধরে যে। এইগুলো সব কি হবে? উপপদ তৎপুরুষ সমাস হবে, উপপদ তৎপুরুষ সমাস। ঈশান সূত্রধর, হ্যাঁ ভালো আছি, ক্লাসটি শেষ পর্যন্ত করবা। প্রাদি সমাস কোনটি? দেখি কি আগে উত্তর করতে পারে। প্রাদি সমাস ক্ষেত্রে মনে রাখবা এখানে পরো, পরা, অনু, এই যে এগুলো কিন্তু শুরুতে থাকবে তোমাদের, পরো, পরা, অনু থাকবে। এখানে এই পরো দ্বারা প্রকৃষ্ট রূপে বোঝায়, যেমন উচ্ছৃঙ্খল, প্রভাত, প্রবীণ, চতুরঙ্গ। বৈশাখী জানিয়েছে, পূজা রয়, অরুণা মজুমদার, বৈশাখী চৌধুরী, এরা খুব ভালো রেজাল্ট করবে। এরা মানে সবার আগে কিন্তু এরা উত্তর দেয় এবং প্রতি ক্লাসে এরা থাকে। প্রাদি সমাস দেখো এখানে কি হবে? প্রভাত হবে, পুরো যে ভাত হবে, পুরো যে ভাত। এবং পুরো দ্বারা কি বোঝায় বলো তো? প্রকৃষ্ট রূপে বোঝায়, প্রকৃষ্ট রূপে। পুরো বচন হতে পারে, পুরো বচন, পুরো যে বচন। পুরো বচনের ব্যাস বাক্য একটু জানিয়ে দিও, পুরো বচন। এরপরে দেখো কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায় না? একটু আগেই বলেছি কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায় না। দ্বন্দ্ব সমাসে তো উভয় পদের অর্থের প্রাধান্য পায়, অব্যয়ভাব সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়। তাহলে এটা বলো, বহুব্রীহি আছে আর কর্মধারায় আছে, কোনটা হবে? একটা বহুব্রীহি আছে আর একটা হচ্ছে কর্মধারায়, কোনটা হবে একটু ঝটপট জানাও। এখানে সঠিক উত্তর দেখো বহুব্রীহি এই সমাসের অর্থের কোনো পদের অর্থের প্রাধান্য পায় না, তৃতীয় একটা পদ আছে তার প্রাধান্য পায়। এরপরে দ্বিগু সমাস নয় কোনটি? পরীক্ষার হলে এই দ্বিগু সমাস কোনটা এটা দেখে উত্তর করবা, পরবর্তীতে বাইরে এসে বলবা এখানে তো প্রশ্নে নয় ছিল, এটা আমি খেয়াল করিনি। এগুলো এই জন্য প্রশ্নটা ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। পঞ্চনদ, ত্রিফল, শতাব্দী, চৌচলা। পঞ্চনদের ব্যাস বাক্য হবে, দ্বিগু সমাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথমে একটা কি থাকবে? সংখ্যা থাকবে এবং সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। আর ব্যাস বাক্যে কি থাকবে? সমাহার থাকবে। তাহলে এখানে দেখো পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। ত্রিফলা, তিন ফলার সমাহার। শতাব্দী হবে শত অব্দের সমাহার। কিন্তু চৌচালা এটা কিন্তু দ্বিগু সমাস নয়, এটা হবে চৌচালা আছে যার। এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি হবে, সংখ্যাবাচক বহুব্রীহি। 25-এর ঘ, নিহা ইসলাম ধন্যবাদ। আফরিন হক জানিয়েছো, হ্যাঁ 25 ইসরাত
আফরিন লামিয়া জানিয়েছো 25-এর ঘ, ধন্যবাদ তোমাদেরকে যারা ঘ জানিয়েছো। 26 নম্বর দেখো, নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? যে শব্দগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই তাকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। যেমন সতীন, ডাইনি, কলঙ্কিনী, অর্ধাঙ্গিনী, কুলোটা। এই কুলোটা শব্দের অর্থ দুষ্ট নারী, অন্তঃসত্ত্বা। এগুলো কি হবে? শুধুমাত্র এটা নারীদেরকেই বোঝায়, এটা হবে নিত্য স্ত্রীবাচক শব্দ। কি কি? সতীন, ডাইনি, কলঙ্কিনী, তারপর আছে অর্ধাঙ্গিনী, ললনা, এই যে অন্তঃসত্ত্বা, এগুলো হবে নিত্য স্ত্রীবাচক। এখন এখানে বলেছে তৎসম শব্দ, তাহলে তৎসম শব্দ চেনার উপায় কি? যুক্তবর্ণ থাকবে, রেফ থাকতে পারে, সেখানে ফলা থাকতে পারে, দীর্ঘিকার থাকতে পারে। তাহলে এখানে দেখো এই শব্দটিতে এই অপশনে কিন্তু যুক্তবর্ণ এখানে আছে, তাহলে এটা কি হবে? অন্তঃসত্ত্বা নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। এটা কিন্তু এবছর বিউপিতে এসেছে এবং এটা কিন্তু পূর্বের কোশ্চেন, এটা রিপিট হয়েছিল। জলদ কোন শ্রেণীর শব্দ? ঝটপট জানাও, জলদ কোন শ্রেণীর শব্দ? দেখি কি আগে উত্তর করতে পারে। জলদ কোন শ্রেণীর শব্দ? জল দেয় যে, এটা ঠিক আছে। যেটা আমরা ব্যাস বাক্যের সাহায্যে যেটা আমরা নির্ণয় করতে পারি সেগুলো, সেটা কি হবে বলতো? মৌলিক যোগরূঢ় শব্দ হবে। আর মৌলিক শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যেমন নাক, ফুল, বই, লাল, গোলাপ, তিন, এগুলো মৌলিক শব্দ। আর রূঢ় শব্দ যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক নেই, মানে দুইটা অর্থ। যেমন আমরা যদি এখানে বলি সন্দেশ, সন্দেশ এটা দেখো খবরকে বোঝায়, আর একটা হচ্ছে মিষ্টান্ন জাতীয় খাবার, তাহলে দুইটা অর্থ আছে। ঠিক তেমনি ভাবে গবেষণা, গবেষণা এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা, যেমন গোযোগ এসো না, গোযোগ এসো না, এটা গরু খোঁজা হবে। এর আরেকটা অর্থ হচ্ছে আবিষ্কার অর্থ। কি অর্থ? আবিষ্কার। তাহলে যার দুইটা অর্থ, সেটা কি হবে বলতো? রূঢ় বা রূঢ়ি শব্দ। আর এখানে দেখো যোগরূঢ় শব্দ হবে এটা জলদ, এটা আমরা ব্যাস বাক্যের সাহায্যে কিন্তু সমাসের সাহায্যে এটা নির্ণয় করতে এটা পারি আমরা, তাহলে সঠিক উত্তর হবে জলদ হবে এখানে। তারপর আরেকটা হচ্ছে পঙ্কজ, পঙ্কজ এটাও কি হবে বলতো? এই যোগরূঢ় শব্দ। আরেকটা হচ্ছে রাজপুত্র। এগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, কিন্তু পেইড ব্যাচের ক্লাস, এর থেকে আমাদের আরো বেসিকটা ক্লিয়ার করব আমরা প্রথমে, তারপর হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো আমরা একটা লেকচারে কিন্তু এই তিনটা ধাপে কিন্তু আমরা শেষ করব। এবং বাংলায় যে 20টা মার্ক রয়েছে তার মধ্যে এতটুকু নিশ্চিত থাকো, আমাদের কোর্সে যেভাবে তোমাদের পড়ানো হবে, প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি উত্তর করে আসতে পারবে এবং সর্বোচ্চ মার্ক তুমি পারবা। এবং পরীক্ষার হল থেকে বের হয়ে এতটুকু যাতে বলতে পারো যে আমরা সর্বোচ্চ কমন পেয়েছি, উত্তর করে আসতে পেরেছি। করি কোন শ্রেণীর শব্দ? যারা পরবর্তীতে এসেছে তাদের জন্য বলছি, যারা আমার পূর্ব পরিচিত মানে শিক্ষার্থী আছো, তারা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে যদি চাও, সেই ক্ষেত্রে তোমাদের 40% ডিসকাউন্ট দেওয়া হবে এবং আজকেই। এবং আমার আইডি এখানে আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, আমাকে নক করবা যে আমি আগেও আপনার ক্লাস করেছি কোনো এক জায়গায়, আমি আবার এই কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছি, তোমাদের জন্য এই সুযোগটা দেওয়া হবে। আমি জিলানী হাসান জয় থেকে, আমি দেখো 3টা রিয়াক্ট দিয়েছি, তোমরা আমাকে নক করবা। করি কোন শ্রেণীর শব্দ? এখান থেকে প্রশ্ন এসেছে দেশি শব্দের ক্ষেত্রে অনার্য জাতি, অনার্য, আর্য, তারপরে এইখান এদের কাছ থেকে কিন্তু এই দেশি শব্দগুলো এসেছে। এবং এই ক্ষেত্রে মনে রাখবা, এই দেশি শব্দ মনে রাখার জন্য আমি যখন অফলাইনে পড়িয়েছি ছন্দ সহকারে দিয়েছি। যেমন আর্য জাতি রুই কাতলা, মলা ঢালা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। এই যে 20 বলেছি, তাহলে 20 কোন শব্দ হবে বলো তো? দেশি শব্দ হবে। আর্য জাতি রুই কাতলা, মলা ঢালা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, করলা, ধুন্দল ইত্যাদি একটি চোঙাই ভরে ডিঙিতে করে গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে ডাগর ডাব, ঢেকি কোলা, ছাই চোলা, মুড়ি মুড়কি বাতাসা ইত্যাদি নিয়ে
বাড়ি যায়। তাহলে এখানে দেখো টোপর, এটা কোন ধরনের শব্দ? তারপর হচ্ছে ডাব, ঢেকি, কোলা, এগুলো সব কি হবে বলো তো? দেশি শব্দ হবে। কি হবে? দেশি শব্দ হবে। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভবে আরেকটা নাম মনে রাখবা, খাঁটি বাংলা। অনেক সময় অপশনে তদ্ভব বা খাঁটি বাংলা যে কোনো একটা থাকবে। এটা শর্টকাট ভাবে মনে রাখবা এইভাবে একটা ছন্দের মাধ্যমে, যে মাথায় হাত, কানে দাঁত, কানে কখনো দাঁত হয় না, যা ছন্দ মেলানোর জন্য। আখি চাঁদ, মাছে ভাত। এটার মাধ্যমে আমরা তদ্ভব বা খাঁটি বাংলা যে শব্দগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো। যেমন এখানে হাত আছে, দাঁত আছে, চাঁদ, ভাত, এগুলো সব কি হবে? এটা বিউপিতে এসেছিল 22, 23 বা 21, 22 সেশনে। এটা তদ্ভব শব্দ এবং তদ্ভবে ছিল না, অপশনে ছিল খাঁটি বাংলা। তাহলে এখানে দেখো কোনটা আছে, এই যে চাঁদ, এটা কি হবে? তদ্ভব শব্দ। সূর্য, এখানে কি আছে দেখো তো, রেফ আছে, এই ক্ষেত্রে এটা কি হবে? তৎসবের মধ্যে যাবে। বুঝতে পেরেছো? আমাদের 29টা প্রশ্ন শেষ হলো। জানি না তোমাদের কতটুকু মানে সাপোর্ট করতে পারছি। তারপরে মানে আমারও পরীক্ষা, তারপরে তোমাদেরকে আমি কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। এবং এই প্ল্যাটফর্ম দেখো তোমাদেরকে ফ্রিতে এত কিছু তোমাদেরকে দিচ্ছে। 23 নম্বর দেখো, কি আপদ? ভিখারি যে পিছু ছাড়ে না, এ বাক্যে কি কোন ধরনের অব্যয়ের ভাব প্রকাশ করে? বিরক্তি। যেগুলো দ্বারা মনের ভাব প্রকাশ করে, যেগুলো দ্বারা মনের ভাব প্রকাশ করে সেগুলো হবে কি হবে বলতো? অনন্যায়ী অব্যয় হবে। কি হবে? অনন্যায়ী অব্যয়। সেটা হতে পারে আনন্দ প্রকাশ হতে পারে, দুঃখ হতে পারে, বেদনা, অনুনয় প্রভৃতি কিন্তু প্রকাশ হতে পারে। তাহলে এখানে দেখো এই যে কি আপদ, ভিখারি যে পিছু ছাড়ে না, এ বাক্যে কি কোন ধরনের অব্যয় বা কি প্রকাশ করেছে? এটা বিরক্তি, রাগ, হতাশা নাকি দুঃখ? এখানে রাগ হবে না, হতাশা হবে না, এখানে সঠিক উত্তর কি হবে বলো তো? বিরক্তি হবে। কি হবে? বিরক্তি। 31 নম্বর দেখো, ঝড় আসছে হু হু করে, বাক্যটি হু কোন ধরনের পদ? আমরা জানি নামের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি, যেমন আমরা যদি এখানে লিখি রহিম, রহিমের পরিবর্তে আমরা কি লিখবো? সে। এটা কি হবে? যে সর্বনাম, নামের পরিবর্তে লিখেছি আমরা। বিশেষণ, বিশেষ্য, এর দোষ গুণ অবস্থা এবং যেগুলো প্রকাশ করবে, দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাপ প্রকাশ করবে, সেটা হবে বিশেষণ হবে। আর বিশেষণীয় বিশেষণ আছে এবং কোনটি নয় আছে। সেক্ষেত্রে দেখো অ্যাডভার্ব, এমপিটি বলা হয়, এমপিটি, ম্যানার, প্লেস আর হচ্ছে টাইম। এটা কি হবে বলো তো? ক্রিয়া বিশেষণ হবে। কেমন, কখন এবং কেমন, কখন এবং কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি তুমি হচ্ছে কেমন ভাবে, তাহলে দেখো ঝড় আসছে হু করে, কেমন ভাবে আসছে, সেক্ষেত্রে এটা কি হবে? ক্রিয়া বিশেষণ হবে, অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব। সত্য এর এই শব্দটির বিশেষণ পদ কি হবে? সত্য এর বিশেষণ পদ কি বলো? শীতার্ত, শীত, শীততপ, সত্য প্রবাহ। দেখো শীতার্ত আছে, সন্ধি বিচ্ছেদ কিন্তু পরীক্ষায় আসে। যদি অর বা আর উচ্চারণ হয়, অর বা আর উচ্চারণ হয়, সেক্ষেত্রে সেখানে কি আসবে বলতো? রি আসবে, রি। আর শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ দেখো কি হবে বলতো? শীত যোগ আর্ত হবে না, কি হবে? ঋত হবে। আর সত্য এর বিশেষণ পদ দেখি কি আগে বলতে পারে। দীপ্তবশক অনেকবার বলেছি, তুমি ক্লাসে পরবর্তীতে এসেছো, সেটা দেখো যুক্তবর্ণ থাকতে পারে, সেখানে ফলা থাকতে পারে, দীর্ঘিকার থাকতে পারে, এগুলো যদি থাকে তখন সেটা তৎসমের মধ্যে যাবে। বৈশাখী চৌধুরী, ধন্যবাদ। সবকিছু ঠিকঠাক থাকলে, ভালোভাবে পরীক্ষা দিতে পারলে তুমি একটা ভালো জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবে। শীত হবে, এখানে কি হবে? শীত। তারপরে দেখো বাংলা বাক্যে পদের স্বাভাবিক ক্রম কি হবে? আজকের ক্লাসে তো আমি কিন্তু হচ্ছে আবিধানিক বর্ণনাক্রম যেটা আছে সেটা গত বছর ঢাবিতে এসেছে এবং জাহাঙ্গীরনগরে তো সে প্রতি বছর প্রশ্ন এসেই থাকে আবিধানিক বর্ণনাক্রম থেকে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব।
প্রথমে কি থাকবে বলো তো, কর্তা থাকবে, এরপরে কি থাকবে, কর্ম থাকবে, তারপরে ক্রিয়া থাকবে, কাজ যেটা ভার্ব থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ, হবে এ। যারা চেষ্টা করে তারা সফল হয়। গঠন অনুসারে যে বাক্য আছে, সরল বাক্য আছে, জটিল বাক্য আছে এবং যৌগিক বাক্য আছে, তার মধ্যে দেখো জটিল বাক্যের মধ্যে যে সাপেক্ষ সর্বনামগুলো আছে, সাপেক্ষ সর্বনাম, যারা তারা, যখন তখন, যদিও, তবুও, তারপরে দেখো যে সে, যারা তারা, এগুলো যদি থাকে তখন সেটা কি হবে বলতো, জটিল বাক্য হবে। এখানে দেখো যারা চেষ্টা করে তারা সফল হয়, তাহলে এখানে সাপেক্ষ একটা ভাব বোঝাচ্ছে, এই জন্য এটা কি হবে বলতো, জটিল বাক্য হবে। কি হবে, জটিল বাক্য। 35 নম্বর দেখো, পৃথিবীতে কে কাহার, পৃথিবীতে কোন কারকে কোন বিভক্তি। আমরা এইভাবে মনে রেখেছিলাম, অপাদান কারক সমান সমান কি হবে বলতো, অপাদান কারক সমান কি হবে, জাস্ট এটা মনে রাখার জন্য ইমো, আর ইমো মানে কি, স্বামী বিদেশ সম্পর্ক মাইনাস। তাহলে দেখো সম্পর্ক মাইনাস হইলে সেটা কি হবে বলতো, অপাদান কারক হবে। আর অধিকরণ কারক কি, অধিকরণ কারক এটা প্লাস বোঝাতে, প্লাস বোঝাবে, কি বোঝাবে, প্লাস। সেটা হচ্ছে ক্লোজ আপ, CLOS, ক্লোজ আপ, কাছে আসার গল্প, সম্পর্ক প্লাস, সেটা স্থান বোঝাতে পারে, সম্পর্ক প্লাস বোঝাতে পারে, মানে সংযুক্ত বোঝাবে, সেটা কি হবে বলতো, অধিকরণ কারক। আর স্থান বোঝালে সেটা অধিকরণ কারক হবে। যেমন পৃথিবীতে কে কাহার, এই পৃথিবীতে কোন কারকে কোন বিভক্তি, সঠিক উত্তর হবে এখানে দেখো অধিকরণ কারক। আর পৃথিবীতে এখানে এ বিভক্তি আছে, আমরা জানি এ অন্তস্থ অ আর হচ্ছে তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। কি হবে, সপ্তমী। অতি দ্রুত আমাদের পেজে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, সেই ফ্রি ক্লাসগুলো আরো কয়েকটা ম্যারাথন ক্লাস হয়ে আমাদের ক্লাস কিন্তু বন্ধ হবে। আর আমাদের এর পরবর্তী ক্লাসগুলো আমাদের সব হচ্ছে পেইড ব্যাচে হবে। আমরা প্রথমে বেসিকগুলো ক্লিয়ার করব, প্রতিদিন আমাদের 2টা করে ক্লাস থাকবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন আমরা পেইড ব্যাচে দিয়ে দিব। বাংলা ইংরেজি 2টা করে আমাদের 15 দিনের মধ্যেই কিন্তু আমাদের ক্লাসটা একেবারে শেষ করে তোমাদেরকে পরীক্ষার ভীতিটা কাটিয়ে আমরা সেইভাবে কিন্তু প্রস্তুতি তোমাদেরকে নিয়ে যাবো। এখানে সঠিক উত্তর হবে কি, গ হবে, গ, অধিকরণের সপ্তমী। বিরোচন থেকে দেখো, কোন গুচ্ছ চন্দ্র এর সমার্থক শব্দ, চন্দ্র, তারপর হচ্ছে আকাশ, বাতাস, সমুদ্র, পাহাড়, তারপর হচ্ছে দেখো নদী, এগুলো সমার্থক শব্দ একটু পড়বা। টমাস শেলবি বলেছে যে BNC এর এক্সাম ব্যাচ আছে। হ্যাঁ, আমাদের কোর্সে তুমি ভর্তি হলে ক্লাসও তো পেয়ে যাচ্ছ, একটা কোর্সের ব্যাংকও পেয়ে যাচ্ছ এবং স্পেশাল জাভি স্ট্যান্ডার্ড মডেল টেস্টও পেয়ে যাচ্ছ। তাহলে এখানে কি হবে বলো তো, এই চন্দ্রের সমার্থক শব্দ কোনগুলো, শশধর আর হচ্ছে নিশাকর। শশধর আর কি হবে, নিশাকর হবে, নিশাখর না কিন্তু, এখানে নিশাকর। তারপর দেখো এটা কোন টপিক থেকে এসেছে অনেকে বলতে পারে। সারা এবং সারা শব্দ দুটির অর্থ পার্থক্যর ঠিক উদাহরণ কোনটি। এক্ষেত্রে দেখো এই টপিক থেকে তোমাদের গত বছরও জাবিতে এসেছে, সেটা হচ্ছে একই রকম উচ্চারণ হবে কিন্তু অর্থ হবে ভিন্ন, সেটা হচ্ছে প্রায় সমচ্চারিত শব্দ, প্রায় সমচ্চারিত শব্দ। সারা দেখো দয়বিন্দু র যেটা রয়েছে তার অর্থ কি, আর একটা হচ্ছে সারা যখন বয়বিন্দু র রয়েছে তার অর্থ কি। যেমন এসেছিল যে আপন, আপন যখন এখানে মূর্ধন্য ন থাকবে তখন তার অর্থ দোকান, আর যখন দন্তান্ন থাকবে তখন তার অর্থ কি হবে বলতো, নিজ হবে, মাই সেলফ কে বোঝায়। আরিফা জান্নাতি বলেছে ভাইয়া বাংলা আর ইংলিশ 2টা ক্লাস হইব পেইড ব্যাচে, তোমার শুধু বাংলা ইংরেজি হবে না, বাংলার 15টা পাবা, ইংরেজির 15টা ক্লাস পাবা, সাধারণ জ্ঞানের তোমরা 15টা, এরপরে আরো অধিক বিষয়ভিত্তিক ক্লাস পাবা, সাধারণ গণিতের 10টা পাবা, এরপর তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের মানসিক দক্ষতার 5টা ক্লাস তোমরা পাবা।
সঠিক উত্তর হবে কি দেখো তো, একটা হচ্ছে জবাব, যে আমার কথা এসে সাড়া দিয়েছে তাহলে জবাব, আর একটা হচ্ছে সারা, সারা বেলা, এটা দ্বারা বুঝিয়েছে সমস্ত বুঝিয়েছে। এটা বি ইউনিটের ক্লাস, সকল ইউনিটের বাংলা, বি আর সি বলে কোনো কথা আছে নাকি? বাংলা সকলের জন্য, সব ইউনিটের জন্য প্রযোজ্য। 38 নম্বর দেখো, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এক কথায় কি হবে? যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এক কথায় প্রকাশ কি হবে? অবিসংবাদী, নাতিদীর্ঘ, সাহসী নাকি অবিমৃষ্যকারী? এখানে সঠিক উত্তর হবে কি? অবিমৃষ্যকারী হবে, অবিমৃষ্যকারী হবে। অনিবার্য কোন বাক্যের এক কথায় প্রকাশ? দেখো, এক কথায় প্রকাশ প্রশ্নটা এমন থাকে যা দেখা যায় না, বা যা নেভানো যায় না, বা যা নিবারণ করা যায় না, এর এক কথায় প্রকাশ কি হবে? কিন্তু এটা দেখো উল্টা ভাবে দিয়েছে, অনিবার্য কোন বাক্যের এক কথায় প্রকাশ। যারা পরবর্তীতে এসেছো, যারা হচ্ছে পূর্ব পরিচিত স্টুডেন্ট আছো, তাদের জন্য 40% আমাদের কোর্সের ডিসকাউন্ট থাকবে, তোমরা অবশ্যই নক দিবে, এবং আগামীকালের মধ্যে এই অফারটা থাকবে, আগামীকাল পর্যন্ত। যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো তারা তো কোশ্চেন ব্যাংক অনেকে পেয়েছো, এবং আজকেও প্রায় 10টা কোশ্চেন ব্যাংক পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়। যারা ভর্তি হয়েছো পেয়ে যাবো অতি দ্রুত, এবং যারা ভর্তি হবা নক করবা, আমাদের পেজে নক করবা, এবং আমাদের পেজে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আমাদের পিন পোস্টে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, সেখানে বিস্তারিত সব আছে। যা নিবারণ করা যায় না হবে কি হবে? যা নিবারণ করা যায় না। এরপরে দেখো, ঠিক বানান কোনটা? বানান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবং এবছরও আসবে, 2টা বা 3টা বানান কিন্তু আসবে। যেমন সৌন্দর্য বানানটা দেখো, এই সৌন্দর্য বানানটা কিন্তু তোমাদের যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চয়ন ইউনিটের পরীক্ষা হলো, সেখানেও কিন্তু এই সৌন্দর্য বানানটা এসেছিল, এবং এর অর্থ চেয়েছিল। দেখো এটা ভুল আছে, এই কারণে জ ফলা হবে না, আর অহরাত্রি হয় না, অহরাত্র, এটা ভুল আছে। সৌন্দর্য এই বানানটা ভুল আছে। তাহলে দেখো 3টা আছে অপশন, 3টা অপশনের মধ্যে দেখো প্রথমে একটা ভুল গেলে ওই সেটটা ধরেই ভুল। আর বহিকার, এটা তো আগেই ভুল আছে, তাহলে সঠিক উত্তর দেখো সৌন্দর্য হবে। আর যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, এটাও ঠিক আছে। বহিষ্কার আমরা জানি, এই যে শর্টকাট নিয়মে একটা আছে, পরি আছে, বহি আছে, আর হচ্ছে আবি। রস্যইকারের পরে কি বসে বলো তো? মধ্যন স বসে। তাহলে এখানে দেখো পরিষ্কার আছে, বহিষ্কার একটা কি হবে? আবিষ্কার হবে। আর অহরাত্র, এটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলো তো? খ। এরপরে এটা বলো, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? একটু ঝটপট জানাও। সমীচীন বানান দেখো, সমীচীন বানানে দীর্ঘিকারে এটা ভুল আছে। শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি শব্দের বানানে, অঞ্জলি শব্দের যেমন শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, অঞ্জলি শব্দের বানানে রস্যিকার হবে, এখানে দীর্ঘিকার, সেটা ভুল। আর এখানে দেখো ইতিমধ্যে উপরুক্ত, এখানে কিন্তু ভুল আছে। সঠিক কোনটা হবে? ভৌগোলিক, এটাও ঠিক আছে। শতবার্ষিক, এটাও ঠিক আছে। আর মুহুর্মুহ, এটা দেখো সব ক্ষেত্রে কি হবে? এখানে রস্যকার হবে। ঘ নম্বরও কিন্তু ঠিক আছে এখানে। দেখেছি কি সে আমাকে? এবার এই প্রশ্নগুলো আমি এখানে 100% দিয়ে রাখছি। পরবর্তীতে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে বাংলা প্রথম পত্র থেকে, গদ্য এবং পদ্য থেকে, নাটক উপন্যাস থেকে, তোমরা এখান থেকে হুবহু কমন পাবা। এবং আমি পরীক্ষা শেষে যে স্ক্রিনশট দিয়ে পোস্ট করি, এবারও করব, এবং এই ক্লাস থেকে কয়েকটা প্রশ্ন কমন পড়বে। ঝটপট উত্তর করো এবং শেয়ার করো। শেয়ার মাত্র কতটা আছে? 60টি শেয়ার আছে। 100টা শেয়ার হইলেই আমি এই পরবর্তী যে প্রশ্নগুলো আছে আলোচনা করব না, এখানে শেষ করে দিব। আর ফ্রিতে সবকিছু দেওয়া যাবে না।
ফ্রিতে দেওয়া যাবে না, তোমরা শেয়ার করো, 100 শেয়ারে নিয়ে যাও, তারপর আমি পরবর্তী প্রশ্নে যাব। ডেকেছে কি সে আমাকে, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। সন্ধানের সন্ধি বিচ্ছেদ কি হবে একটু কমেন্টে জানিয়ে দিও, সন্ধানের সন্ধি বিচ্ছেদ। ঋতুরাজ বসন্ত সে তার যে বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য নিয়ে সে এসেছে। তাহার এই পরমাণু কবিতা, এটা হচ্ছে নাটকীয় সংলাপ নির্ভর কবিতা। কবির প্রথম স্বামী 1932 সালে সৈয়দ নেহাল হোসেন আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। তার কারণে কবি একটু কি ছিল, আনমনা ছিল, অন্য মনস্ক ছিল। সেক্ষেত্রে তিনি কোনো হচ্ছে ওইভাবে কোনো সন্ধান অন্যান্য বারের মতো কিন্তু রাখেনি। তাহলে এখানে দেখো এই যে রাখেনি সে সন্ধান, এখানে সেটা কে, কবির স্বামী। কবির স্বামী তো মারা গেছে, সে কিভাবে তার খোঁজ খবর রাখবে বা সন্ধান রাখবে। আর কবি ভক্ত এবং কবি ভক্ত তো রাখবে না, কারণ কবি এবং কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছিল। কথোপকথনের বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ, কথোপকথন। বসন্ত হবে কি হবে এখানে, বসন্ত ঋতু, বসন্ত ঋতু হবে। এরপরে দেখো পরবর্তী প্রশ্নটি, সকল ছাত্রগণ আজ ক্লাসে উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট। প্রয়োজনের অতিরিক্ত যখন আমরা বলবো অতিরঞ্জিত হবে এবং সেটা বাহুল্য হবে। আমরা সকলে বলছি, আবার ছাত্রগণও বলছি, এক বাক্যে এইটা দুইটা বহুবচনবোধক শব্দ আমরা ব্যবহার করতে পারবো না, আর যদি করি তখন সেটা হবে বাহুল্য দোষ। কি হবে, বাহুল্য দোষ। আর খ নম্বরটা দেখো, দুর্বোধ্যতা বলা হয়েছে, যেই শব্দগুলো বোধগম্য না, আমরা সচরাচর ব্যবহার করি না, সেটা হবে দুর্বোধ্যতা। যেমন ছল চাতুরি বা প্রতারণা, এই শব্দটি আমরা না বলে যদি আমরা বলি তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করছো, তাহলে এই প্রপঞ্চ শব্দটা কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না, আমরা কি বলি, তুমি আমার সঙ্গে প্রতারণা করছো। তাহলে যে শব্দগুলো আমরা ওইভাবে আমাদের বোধগম্য না, আমরা ব্যবহার করি না, সেটা হবে দুর্বোধ্যতা হবে। আর গুরুচণ্ডালী কি হবে, সাধু এবং চলিতের যে মিশ্রণ সেটা হবে গুরুচণ্ডালী, সাধু এবং চলিতের যে মিশ্রণ সেটা হবে গুরুচণ্ডালী। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি বলতো, এই যে বাহুল্য দোষ হবে, বাহুল্য দোষ। চুয়াল্লিশ নম্বরটা দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল, খুবই গুরুত্বপূর্ণ। কিংবদন্তি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কিম যোগ বদন্তি হবে। কি হবে, কিম যোগ বদন্তি। কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল, এবং কিং যদি বলা হয় কিংবদন্তি শব্দের অর্থ কি, জনশ্রুতি, এবং এটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক বলতো, ঐতিহ্যের প্রতীক। আর রক্তজবা হচ্ছে শোষণের প্রতীক। রক্তজবা কিসের প্রতীক ছিল বলতো, শোষণের প্রতীক, কারণ রক্তজবার রং ছিল লাল, আর যারা শোষণ করতো শাসক তারা হচ্ছে কাপুরুষ ছিল, পিছনে আক্রমণ করত, এবং পিঠে যে রক্ত জমাট বাঁধতো তার সাথে যে রঙের যে মিশ্রণটা সেটা সাদৃশ্যপূর্ণ প্রকাশ করেছে। কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি, এটা ঐতিহ্যের প্রতীক, এবং ঐতিহ্যের উচ্চারণটা কি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ওই থাকলে কি হবে, এখানে ও আর রস্যই হবে। দেখো একটা প্রশ্ন পড়ার পাশাপাশি যে আরো তিনটা প্রশ্ন তুমি জানতে পারছো, এটাই কিন্তু তোমার পড়ার আসল উদ্দেশ্য। এইভাবে কিন্তু প্রশ্নগুলো তুমি কমন পাবা। ওই তারপরে কি হবে, তিজ, তারপরে কি হবে, ঝো হবে, ওই তিজ ঝো, এটা হচ্ছে উচ্চারণ। আর এখানে সঠিক উত্তর হবে, আমার পূর্বপুরুষের করতলে পলি মাটির সৌরভ ছিল। কিসে ছিল, পলি মাটির সৌরভ। 45 দেখো, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি, এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে। কবিতাগুলোর কোন চরণের পর কোন চরণ, এটা কিন্তু গুরুত্ব সহকারে পড়বে এবং লাইনগুলো পড়বা। একটা লাইন উঠিয়ে দিয়ে একটা সঠিক লাইন, এখানে ভুল একটা শব্দ দিয়ে তোমাকে বলবে কোনটি এখানে সঠিক নয়। ভাইয়া বললো প্রপঞ্চ, আর ডিসপ্লেতে লেখা উঠলো প্রপোজ। না, আমি প্রপোজ করিনি, আমি জাস্ট প্রপঞ্চ বলেছি, মানে যে দুর্বোধ্যতা, প্রতারণা, যেটা ছলচাতুরি সেটা। তাহলে এখানে কি হবে বলো, সহমর্মিতা, আত্মসুখ, পরোপকার, নাকি সর্বং সহমনোভাব। মানে প্রতিদান কবিতায় তোমাকে যে আঘাত করেছে তুমি তাকে আঘাত না করে কি করবা, তাকে
আঘাত না করে তার প্রতিদান দেবা, একটা ভালো কিছু করবা, কিন্তু বর্তমানে কিন্তু এগুলো করে না। তাহলে এখানে পরোপকার হবে নাকি সহমর্মিত হবে, একটু ঝটপট জানাও। এখানে দেখো পরোপকারের উত্তর হবে। এরপর দেখো কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি, সপরিবারে আমন্ত্রিত, ভয়ানক মেধাবী, নিরোগ লোক, আর একটা হচ্ছে সমুজ্জ্বল। কোনটাতে অপপ্রয়োগ ঘটেনি এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। নি সবসময় সংযুক্ত অবস্থায় বসে, যেমন করেনি, এটা সবসময় সংযুক্ত অবস্থায় বসবে। আর না সবসময় বিযুক্ত অবস্থায় বসে, যেমন করে না। এখানে দেখো সপরিবারে আমন্ত্রিত, এই সদরা কি বোঝায় বলতো, নিজ বোঝায়। এখানে তিনি পরিবার সহ আমন্ত্রিত, সেক্ষেত্রে আমরা এখানে দন্তস্ব ব্যবহার করবো, দন্ত শয়বাই নয়। ভয়ানক মেধাবী হয় না, সেক্ষেত্রে হয় অত্যন্ত মেধাবী। আর নিরোগী লোক হয় না, সেটা হয় কি নিরোগ লোক। আর সমুজ্জ্বল, এটা কিন্তু ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে এখানে কি, ডি হবে, ডি। বৈশাখী চৌধুরী বলেছে বর্তমানে আঘাত দিলে আলো কিছু আঘাত ফ্রি পাবা। বা বাবা, এইরকম মন মানসিকতা রাখা যাবে না। প্রতিদান কবিতা বেশি বেশি পড়বা। তোমাকে একজন আঘাত দিলে তুমি তার বিনিময়ে আঘাত দিবা না, তুমি কি করবা বলো তো, তাকে কিছু মানে খাইয়ে দিবা, ট্রিট দিয়ে দিবা তাকে। মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি, মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি, একটু ঝটপট জানাও। তাদের বয়স ছিল এক, তাদের বলা হয় এখানে অর্থ উপার্জন, দুইজনই বিধবা ছিল, একসাথে ব্যবসা করে এবং আল্লাহর দায়িত্ব কাঁধে পড়ায় তারা এটা করেছিল। বলো কি হবে। হ্যাঁ, কাউসার আহমেদ বলেছে ফুল দিব স্যার। হ্যাঁ, ফুল দিবে। এখানে দেখো মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ তারা হচ্ছে আল্লাহর দায়িত্ব তারা কাঁধে নিয়েছিল। তাদের মধ্যে সোনাত্তরী কবিতা থেকে একটি প্রশ্ন রেখেছি, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই আমি দ্বারা আমি বলতে কি বোঝানো হয়েছে, সোনাত্তরী এটা হচ্ছে রূপক একটা কবিতা। এবং দেখো এই সোনাত্তরী এটা দ্বারা বুঝিয়েছে মহাকাল। প্রতিদিন ক্লাসে কিন্তু এটা বলাই হয় জগৎ সংসার, মহাকাল, জগৎ সংসার, আর একটা হচ্ছে প্রবহমান সময়। কি হবে, হ্যাঁ প্রবহমান সময়। আর আমি দ্বারা এখানে কি বুঝিয়েছে, আমি একেলা দ্বারা মাঝি কি কৃষক, কবি নাকি মহাকাল। মহাকাল তো এখানে হবে না, কবি হবে না, এখানে মাঝি আর একটা হচ্ছে কৃষক। কোনটা বলো, মহাকাল কি বা আমি কিভাবে মহাকাল হয়। এই যে অনেকে উত্তর করছো ডি। আমি দ্বারা কাকে বোঝাইছে বলো, কবি নাকি মাঝি। সোনাত্তরী থাকলে মহাকালকে উত্তর হিসেবে বেছে নিতে, এখানে তো সোনাত্তরী নাই। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে, মানবিক বাগান। এই এখান থেকে যে শব্দার্থগুলো আছে সেটা দেখবে। এবং ভাষা শহীদ ছিল 2 জন ছিল, এবং বাকি 3 জন শহীদ হয়েছিল, আসাদুজ্জামান, তারপর হচ্ছে শামসুজ্জোহা। এইগুলো কিন্তু একটু মনে রাখবা এই ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে। এবং সেই ফুল আমাদের প্রাণ, এবং সেই ফুল দ্বারা এখানে বোঝায় বাংলা ভাষাকে, এবং হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা বোঝা হয়েছে পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে। আর মানবিক বাগান বলতে বোঝানো হয়েছে এখানে মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎকে বুঝিয়েছে। সঠিক উত্তর হবে ঘ।
18 বছর বয়স কবিতা থেকে প্রশ্ন আসবে, তারই ধারাবাহিকতা এখানে দেখো। 18 বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? শপথের কোলাহলে কি সঁপে দেয় একটু বলো, কারণ মূল বইটা কবিতাটা যাদের ভালোভাবে পড়া আছে তারাই প্রশ্ন উত্তর দিতে পারবে। মন প্রাণ আত্মা নাকি স্পর্ধাকে। এই কবিতার কিছু ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্য আছে, যেমন অদম্য তারুণ্য শক্তি, তারপরে তীব্র প্রকার আছে, তারপরে সেখানে আত্মপ্রত্যয়ী আছে, আত্মবিশ্বাসী, এগুলো এটা কি হবে ইতিবাচক দিক। আর নেতিবাচক হচ্ছে সর্বনাশের অভিঘাত, বেদনাগ্রস্ত, এগুলো কি হবে নেতিবাচক মানে খারাপ দিক। শপথের কোলাহলে কি সঁপে দেয় মানে কি সমর্পণ করে? 50 সঠিক উত্তর হবে গ হবে, আত্মাকে সঁপে দেয়, আত্মাকে সমর্পণ করে। এরপর বলো কোনটিতে অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? এই যে নয় শব্দটা কিন্তু দেখবা পরীক্ষার হলে, নয় না দেখে কিন্তু উত্তর করবা। এখানে আছে দেখো অশ্রুজল, কেবলমাত্র, দৈন্যতা আর হচ্ছে ইদানিং। তাহলে এখানে দেখো অশ্রু জল একসঙ্গে ব্যবহার করা যাবে না, অশ্রু আর জল। কেবলমাত্র শুধুমাত্র একসঙ্গে ব্যবহার করা যাবে না, সেটা অপপ্রয়োগ হবে। দৈন্যতা হবে না, এখানে সঠিক আছে ইদানিং। সঠিক উত্তর কি হবে? এই যে ইদানিং, এখানে কিন্তু অপপ্রয়োগ ঘটেনি। ইদানিং এই শব্দটিতে কিন্তু অপপ্রয়োগ ঘটেনি। সঠিক উত্তর হবে গ, ঘ হবে, ইদানিং হবে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটিতে কোন দিকটি উচ্চারিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ, বাঙালির দাসত্বের মাত্রা, নাকি দেশমাতৃকার প্রতি ভালোবাসা। চারটা অপশনের মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলো? দেখি কে আগে উত্তর করতে পারে। বাঙালির দাসত্বের মাত্রা, এটা তো হবে না। দেশমাতৃকার প্রতি ভালোবাসা, বেদনার অস্থিরতা, এটা তো হবেই না। কেবল আর মাত্র একসঙ্গে ব্যবহার করবা না, এটা অপপ্রয়োগ। শুধুমাত্র শুধু বলবা। আর হচ্ছে দৈন্যতা, এটা ঠিক আছে। অশ্রু জল, অশ্রু মানেই তো জল, পরবর্তীতে জল ব্যবহার করার দরকার নাই, যদি করি সেটা হবে অপপ্রয়োগ হবে। আর 52 সঠিক উত্তর বলেছে, এখানে সি বলেছে। সি থেকে দেখো ক নম্বরটা আরো অ্যাপ্রোপ্রিয়েট। এখানে সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ। কাউসার ধন্যবাদ তোমাকে। রিদিশা, ইসরাত, দীপা তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? মানব কল্যাণ থেকে একটা প্রশ্ন রেখেছি দেখো। এক মুষ্টি ভিক্ষা দিয়া পারস্পরিক সহযোগিতা, বিপদের সময় সাহায্য করা, নাকি মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস? কি হবে? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস কোনটা হবে? এস এম শাহরিম বলেছে 52 ক হবে। আমরা 53তে আছি এখন। আরিফা জান্নাত বলেছে ক, মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। তাহলে দেখো এই যে আবুল ফজলের মতে মানব কল্যাণ বলতে বোঝায় মানুষের কি সার্বিক, যে মানে সব দিক থেকে যাতে মানুষের মঙ্গল হয়, সেটাই কিন্তু বোঝানো হয়েছে। ক হবে। নাটক থেকে একটা দেখো এসেছে এখানে, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়, উক্তিটি কার? এই যে সিরাজউদ্দৌলা, এই নাটক থেকে তোমাদের কোনটি কার উক্তি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, কোনটি কার উক্তি? স্বার্থ অর্থের, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়, উক্তিটিতে কিসের প্রকাশ পেয়েছে? স্বার্থ, অর্থ, ক্ষমতা, নাকি গৌরব? এখানে তো গৌরব হবেই না, বাকি তিনটার মধ্যে কোনটা হবে বলো?
100টা এমসিকিউ ছিল, দেখা যাক কয়টা শেষ করাতে পারি। উমেশ স্যার ঠিক আছে, কিন্তু এটা কি প্রকাশ পেয়েছে, অর্থ, ক্ষমতা নাকি স্বার্থ? যারা শেয়ার করেছো তারা আমাকে ইনবক্স করবা এবং হচ্ছে প্রমাণ দেখাবা, আমি তারই সেটা বিবেচনা করে আমি তোমাদেরকে কিন্তু এই পিডিএফটা দিয়ে দিব। এবং গত দিনে যে পিডিএফগুলো আছে সেটা এবং ভর্তি সংক্রান্ত যে বিষয় আছে, যারা পূর্বের স্টুডেন্ট আসো, অন্য বিভিন্ন জায়গায় আমার ক্লাস করেছো অফলাইন অনলাইন যেটা আসো, তাদের জন্য হচ্ছে 40% ডিসকাউন্টে ভর্তি নেওয়া হবে। এবং তোমরা এখানে ক্লাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাজেশন এবং শেষ মুহূর্তে যাতে একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে পারো সেটা আমরা করব। এবং সার্বক্ষণিক তোমাদেরকে গাইডলাইনের মধ্যে রাখা হবে। অর্থ, এরপর দেখো অপরিচিত গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছিল? মাতৃ আজ্ঞা, মায়ের আদেশ, মায়ের অনুরোধ, নারী শিক্ষা ব্রত নাকি দেশ সেবায় আত্মনিয়োগ? কোনটা হবে বলো? 54 নম্বর, আমরা 55 নম্বরে আছি। স্বার্থের জন্য কিন্তু সবাই অন্ধ হয়ে যায়, স্বার্থের জন্য। তাদের মধ্যে কিন্তু আলাদা একটা কি ছিল, স্বার্থ ছিল কিন্তু তাদের। 55 সি বলেছ, নারী শিক্ষার ব্রত, দেশ সেবা। নারী শিক্ষার ব্রত কিন্তু গ্রহণ করেছিল, নারী শিক্ষার ব্রত। আর তার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দেশ সেবায় আত্মনিয়োগ, নিজেকে আত্মনিয়োগ করেছিল। 18 বছর বয়স বাসে, কিসে বাসে বলো? এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা 100%। আর এই ধরনের প্রশ্ন কবিতাটা ভালোভাবে এই জন্য পড়তে হবে। 18 বছর বয়স বাসে কিসে? শপথের কোলাহলে, লক্ষ্য দীর্ঘশ্বাসে, দুর্যোগ আর ঝড়ে নাকি অসহ্য যন্ত্রণায়? অসহ্য এর উচ্চারণ হবে সোজ, তারপর কি হবে? ঝ হবে। হয় জাফলা থাকলে আগে বর্গীয় জ তারপর ঝ হয়। স্বার্থ, স্বার্থ। 18 বছর বয়স বাসে কিসে বলো? এখানে দেখো স্বার্থ আছে এবং অর্থ আছে, তোমরা উত্তরটা দিবা। যেহেতু এখানে অর্থ সংক্রান্ত আছে সেক্ষেত্রে অর্থটাই তোমরা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটাই দিবা। আগামীকাল থেকে আমাদের পেইড ব্যাচের যে দ্বিতীয় ধাপের ক্লাসগুলো সেটা কিন্তু শুরু হবে। সেক্ষেত্রে যাদের স্বপ্ন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো থাকবে, এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা হবে এটাও শুনেছো, 7 কলেজ, এর জন্য কিন্তু আমাদের একটা কোর্সেই তুমি সকল ক্লাস পেয়ে যাবা, সকল টপিকের। এবং এই সুযোগে তোমরা যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে এই সুযোগে তোমরা ভর্তি হয়ে যাবে। এখানে আমি দুর্যোগ আর ঝড়ে, 18 বছর বয়স বাসে দুর্যোগ আর ঝড়ে। 57 নম্বরটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্তরে যাদের এত গোলামের ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার পথ প্রবন্ধের এই উক্তিতে বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার পথ থেকে নেওয়া হয়েছে, আমার পথ দেখাবে আমার সত্য। যেমন কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে সেটা হবে কি? পরাবলম্বন। এই পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে। অন্যের উপর নির্ভরশীলতা আমাদেরকে কি করেছে? নিষ্ক্রিয় করে ফেলেছে। নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, অন্যের উপর কিন্তু নির্ভর করা যাবে না। তাহলে এখানে 57 সঠিক উত্তর কি হবে? পরাধীনতা। এই যে বাইরের গোলামি দ্বারা বুঝিয়েছে, পরাধীনতাকে বুঝিয়েছে। এই ধরনের প্রশ্ন দেখে ভয় পাওয়ার দরকার নাই, তুমি প্রশ্নটা একটু ভালোভাবে পড়বা এবং কি উত্তর চাওয়া হয়েছে সেই অনুযায়ী তুমি অপশনগুলো থেকে বের করবা। সঠিক উত্তর হবে এখানে ঘ, নিষ্ক্রিয় না। আর নিষ্ক্রিয় কখন হবে? যে কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে সেটা হবে পরাবলম্বন, মানে অন্যের উপর নির্ভরশীলতা। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দিয়েছে? প্রতিদান কবিতায় কেউ যদি কবিকে বিষ ভরা বান দিয়েছে, বানে দেখো এখানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, তাহলে তার বিনিময়ে কবি কি দান করেছে? সাধারণত এই যুগে কেউ যদি কাউকে একজন সাধারণত একটু টাচও করে,
একটা কুল ঘুষিয়ে দেয়, তার বিনিময়ে সে আর একটা কি 3টা কুল ঘুষিয়ে এমনিতেই ফ্রি দিয়ে দেয়। কিন্তু কবি কি করেছিল দেখো, তাকে বিষ ভরা বান দিচ্ছে, তার পরিবর্তে তিনি কি দিচ্ছে? 58 সঠিক উত্তর। ঋষি জানিয়েছো, নিহা, তারপর টমাস শেলভিন, বাহ সেই নাম। রিদিশা হ্যাঁ খ হবে, বুক ভরা গান তাকে উপহার দিয়েছে। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? নটরাজ। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে একটু ঝটপট জানাও। আমি সেই দিন হব শান্ত রণক্লান্ত, তারপর গত বছর এসেছিল বলবীর বল উন্নত মমশির শির নিহারি, নিহারি শব্দের অর্থ প্রত্যক্ষ করা। এখানে সঠিক উত্তর দেখো মহাদেবকে বুঝিয়েছে নাকি বিষ্ণুকে বুঝিয়েছে? হ্যাঁ ধন্যবাদ অরুণা মজুমদার যারা এ জানিয়েছো। এরপর দেখো পরবর্তী প্রশ্নটি, কৃষ্ণ শব্দের যুক্ত অক্ষরটি কোন বর্ণের সমন্বয়? এখানে যে যুক্ত বর্ণটা আছে সেখানে কোন কোন বর্ণ আছে সেটা একটু জানাও। যেমন কিয়কে বাংলা আমরা ক যোগ মূর্ধন্য পাই, তারপরে এখানে দেখো হ যুক্ত ম হবে, এখানে হ আর কি হবে? ম হবে। সঠিক উত্তর তাহলে এখানে দেখো মূর্ধন্য শয়নয় হবে, আগে মূর্ধন্য স তারপরে কি হবে? মূর্ধন্য ন হবে, মূর্ধন্য শয়নয় হবে। সেটার উত্তর হবে ক। 61 নম্বর দেখো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি শ্যামের হাতের বাঁশরি বিদ্রোহী কবিতার এই পংক্তিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? প্রেমিক, বিদ্রোহী, কঠোর, আর একটা হচ্ছে কোমল। একটা হচ্ছে কবির বিনাশী সত্তা প্রকাশ পেয়েছে, আর এখানে দেখো যেহেতু রণতুর্য যদি বলা হতো, রণতুর্য বললে সেটা হচ্ছে বিনাশী সত্তা, বিনাশী। আর এখানে যেহেতু বলা হয়েছে বাঁশরি, সেক্ষেত্রে হবে এখানে প্রেমিককে বুঝিয়েছে, প্রেম এই বৈশিষ্ট্যকে বুঝিয়েছে, প্রেম। সঠিক উত্তর হবে ক হবে, ক। 62 দেখো, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, এই বাক্যে কি প্রকাশ পেয়েছে? কারণ মাসি পিসি তো আল্লাহদিকে কি করেছিল? রক্ষা করেছিল। তাই এটা দ্বারা সশস্ত্র প্রতিরোধ, বলিষ্ঠ প্রতিবাদ, মানবিক জীবন যুদ্ধ নাকি অস্তিত্বের সংগ্রাম? এই বাক্যে প্রকাশ পেয়েছে তারা দেখো তাদের মধ্যে এটা তারা অস্তিত্ব রক্ষা করতে কিন্তু তারা সশস্ত্র প্রতিরোধ, যুদ্ধের আয়োজন করে তৈরি থাকে মাসি পিসি। এই যে কি প্রকাশ পেয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একটা থাকবেই। অস্তিত্বের সংগ্রাম তাদের মধ্যে। এরপরে দেখো, ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত হন? গত বছরের প্রশ্নটা এসেছিল, এবারও আসার সম্ভাবনা রয়েছে। ছাত্র জীবনে আবুল ফজল এটা কোন আন্দোলনের সাথে যুক্ত হন? ভাষা নাকি স্বৈরাচার বিরোধী আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন? এটা কি হবে দেখো তো, বুদ্ধের মুক্তি আন্দোলন। সঠিক উত্তর হবে ঘ। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে, এখানে উঠে শব্দটির অর্থ কি বলতো? এটা দরকার নাই। এই যে এটা
কোন শব্দে নিয়ম বহির্ভূত মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে? বর্ণমালা, অপরাহ্ন, বিষাণ। তাহলে দেখো রেফের পর মূর্ধন্য ন বসে, এটা ঠিক আছে। অপরাহ্ন বানান, এখানে দেখো মূর্ধন্য ন আছে, নটা যখন নিচে থাকে তখন মূর্ধন্য ন, আর যদি উপরে থাকে তখন সেটা কি হবে? যেমন পূর্বাহ্ন মূর্ধন্য বানানে উপরে থাকে, সেক্ষেত্রে দন্তান্ন ন। বিষাণ বানান মূর্ধন্য ষয়ের পর মূর্ধন্য ন বসে, এটা ঠিক আছে। কিন্তু লাবণ্য এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ন বসে। এমন কিছু শব্দ আছে যে বলা হয় যে স্বভাবতই মূর্ধন্য ন বসেছে কোনগুলোতে? যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মোহন, বেণুবিনা, কঙ্কন, কণিকা, এই যে এইগুলোর ক্ষেত্রে দেখো এটা স্বভাবতই মূর্ধন্য ন বসে। তাহলে এটা হচ্ছে এখানে ব্যতিক্রম আছে। বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? দেখো একটু এই যে ক্রিয়েটিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের আসবে, হুবহু প্রশ্ন কমন ওইভাবে বিগত বছরের প্রশ্ন আসে না, কিন্তু প্রশ্নটা তোমাকে ওই ক্যাটাগরির আসবে, একটু বুঝে নিতে হবে। তাহলে এখানে দেখো হারানো ঐতিহ্য ফিরে পেতে, স্বাধীনতার জন্য, একাকিত্ব, হতাশা থেকে, নাকি নিপীড়িত মানবতার জন্য? নিপীড়িত মানবতার জন্য কোনটা হবে? বিদ্রোহী কবিতায় কবি অশান্ত হয়ে ওঠার কারণ হচ্ছে নিপীড়িত মানবতার জন্য। যে অন্যায় আছে, অত্যাচার আছে, অবিচার আছে, সেগুলো কিন্তু তিনি তার বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকায় কিন্তু তিনি অবতীর্ণ হয়েছে। তাহার এই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। দেখো যারা এখনো প্রশ্ন ব্যাংক শেষ মুহূর্তে কিন্তু তোমার প্রস্তুতিটাকে কোন লেভেলে আছে সেটা যাচাই করার জন্য প্রশ্ন ব্যাংক তোমরা সংগ্রহ করবা। আর কোর্সে ভর্তি হলে তোমরা তো একটা করে কোশ্চেন ব্যাংক পেয়ে যাবে। নাটকীয় উপস্থাপন এটা ঠিক আছে, সংলাপ নির্ভর, কারণ এটা নাটকীয় সংলাপ নির্ভর কবিতা। বসন্ত বন্দনা না, এটা হবে না। আর দেখো এখানে তাহলে পরে মনে কবিতার একটা দিক হচ্ছে পাঠকের অন্তর ছুঁয়ে যায়, সেটা হবে, দেখো এই উত্তরটা অনেকেই ভুল করবা জানি, তারপরে উত্তর করো। এটা সঠিক উত্তর হবে সুললিত ছন্দ। কি হবে? সুললিত ছন্দ। দেখো সব প্রত্যেকে ভুল করেছো। তাহলে দেখো এটা হবে সুললিত ছন্দ, কিন্তু পাঠকের অন্তর ছুঁয়ে যায়, তাহারই পরে মনে কবিতার। গ, ছেলেটি অঙ্কে কাঁচা, এ বাক্যে অঙ্কে কোন কারকে কোন বিভক্তি, বা এটা কোন কারক সেটা একটু জানাও। আমি একটু বলে দিচ্ছি, কোন একটা বিষয়ে যদি দক্ষতা বা অদক্ষতাকে ইন্ডিকেট করে তখন সেটা কি হয় বলো তো? অপদান নাকি অধিকরণ? সেটা কি হবে? অধিকরণ কারক হবে, অঙ্কে কাঁচা। আর করণ হচ্ছে কোনো মাধ্যম বোঝাবে, যেমন চেষ্টায় সব হয়, তুমি চেষ্টা করো সব হবে। এই কলমে ভালো লেখা হয়, তাস খেলে ছেলেরা পড়াশোনা নষ্ট করেছে, তাহলে তাস হচ্ছে খেলার উপকরণ এবং একটা খেলার নাম, তাহলে উপকরণ বোঝালে সেটা কি হবে বলতো? করণ কারক হবে। আর এখানে যেহেতু অঙ্ক একটা বিষয়কে বুঝিয়েছে সেজন্য এটা হবে অধিকরণ কারক। পেশাগত জীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন কে? পেশাগত জীবনে কে ম্যাজিস্ট্রেট ছিলেন একটু জানাও। আখতারুজ্জামান ইলিয়াস। তার যে সাহিত্যকর্মগুলো আছে, যেমন খোয়াবনামা আছে, এটা একটু মনে রাখবা, চিলেকোঠা সেপাই, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামগুলো তো দেখবা। আর এখানে সঠিক উত্তর হবে ডক্টর আনিসুজ্জামান তো হবে না, আখতারুজ্জামান ইলিয়াসও হবে না। তাহলে কোনটা হবে? গ এবং ঘয়ের মধ্যে কোনটা হবে? নিহা ইসলাম, ধন্যবাদ তোমাকে, নিশিও জানিয়েছো। ছেলেদের কমেন্ট একটু চাচ্ছি আমি, কারণ মেয়েরাই সব দিক থেকে কিন্তু এগিয়ে দেখা যাচ্ছে কমেন্টের দিক থেকে। সঠিক উত্তর হবে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অনুপম তার মামাকে ফল্গুর বালি বলার কারণ কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য যে অন্তঃসলীলা বলা হয়, নিচে হচ্ছে পানি প্রবহমান থাকে আর উপরে কি থাকে? বালুর স্তর থাকে। সে ফল্গুর বালি বলার কারণ কি? ওই যে বলে না, থাকবে না তোমাদের এই দুশ্চিন্তা, আর থাকবে না। কেন থাকবে না জানো? কারণ আমরা নিয়ে এসেছি টার্গেট যেই অক্সিজেন ব্যাস। শেষ মুহূর্তে যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, আর তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে আরো বেশি ঝালাই করতে আমাদের এই কোর্সটি তোমাদের সেরা হবে, এবং শেষ মুহূর্তে দেখবা যে কতটা ইফেক্টিভ ছিল। এখানে দেখো সঠিক উত্তর হবে পরিবারের সর্বময় ক্ষমতা কর্তা ছিলেন তিনি। শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। কোন পথ বলো?
লাইনটা অনেকের কাছে পরিচিত। এখানে বলা হয়েছে শুধু ওই একটি পথেই আমরা আবার উভয়ের কাছাকাছি আসতে পারি। অনেক সময় ওই যে সমস্যা হয় না সম্পর্কের মধ্যে, শেষে কিন্তু এই লাইনটা বলা হয়। তাহলে এই লাইনটা দ্বারা এটা কোন পথকে ইন্ডিকেট করছে বলো? এবং এখানে দেখো দেশপ্রেমের উচ্চারণটা গুরুত্বপূর্ণ, যার সঙ্গে যে রফলা থাকবে সেই বর্ণটা কি হবে? দ্বিত্ব হবে। তাহলে এখানে কি হবে? দেশপ, এখানে থেমেছে এজন হয় চিহ্ন, আর বাকি থাকে কি? প্রেম হবে। দেশপ প্রেম, এটা হচ্ছে উচ্চারণ। আর এখানে সঠিক উত্তর হবে কি? দেশপ্রেম হবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? মূল বইয়ের লাইন থেকে কিন্তু এই প্রশ্নগুলো নিয়েছি। সমুদ্রের গর্জন না, সমুদ্রের গর্জন তুমি হচ্ছে কক্সবাজার যাও, সেন্ট মার্টিন যাও, সেখান থেকে শুনতে পারবা। ঝড়ের আর্তনাদ, সাপদের মানে হিংস্র যন্ত্র যেগুলো আছে, আর অস্ত্রের ঝনঝনানি, এটাও না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। এই কবিতায় গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে, গর্ভবতী বোনের মৃত্যুর কথা। আর ভালোবাসা দিলে কে মারা যায় বলো তো? মা মারা যায়। এগুলো একটু মনে রাখবা। এবং সশস্ত্র সুন্দরে অনিবার্য অভ্যুত্থান কবিতা, সশস্ত্র সুন্দরে অনিবার্য অভ্যুত্থান কবিতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 100% দিয়ে রাখছে, এখান থেকে একটা প্রশ্ন পাবাই পাবা। এবং পরীক্ষা দিয়ে এসে আমার কথা মনে পড়বে পরীক্ষার হলেই, যে এই টপিক থেকে, এই কবিতা থেকে এই টাইপের প্রশ্ন আসবেই আসবে। আর এখানে হবে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, সে ঝড়ের আর্তনাদ শুনবে। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? 4টা অঙ্ক আছে, দৃশ্য সংখ্যা আছে 12টি। সিরাজ স্বয়ং 8টা দৃশ্যে উপস্থিত ছিল এবং তৃতীয় অঙ্কে সব থেকে দৃশ্য সংখ্যা বেশি। ফোর্ট উইলিয়াম দুর্গ নাকি জাহাজ, কোনটা হবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, পেশাগত জীবনে যে ম্যাজিস্ট্রেট ছিলেন, এটা হবে সঠিক উত্তর ডি ছিল। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ছিল। এখানে সঠিক উত্তর হবে ফোর্ট উইলিয়াম দুর্গ হবে। কি হবে? ফোর্ট উইলিয়াম দুর্গ। যারা ডি জানিয়েছো তাদেরকে ধন্যবাদ, ডি। আর এখান থেকে বাকিগুলো একটু দেখবা, কখন সংঘটিত হয়, প্রথম উক্তি কার, শেষ উক্তি এবং উক্তি থেকে প্রশ্ন আসবে এখান থেকে। বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশিত হয়েছে কোন কবিতায়? 18 বছর বয়স কবিতায় কিন্তু এ ধরনের কিছু আমরা দেখতে পাইনি। তাহারে পরে মানে এটাও আমরা নাই, দেখতে পাইনি। আর রক্তে আমার অনাদি আসতে, এটা কিন্তু আমাদের পাঠ্য বই ওইভাবে শর্ট সিলেবাসের মধ্যে ছিল না। কিন্তু এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তিনি লিখেছে। এবং এইখানে এই কবিতা ফুল সিলেবাস মানে শর্ট সিলেবাসের বাইরে থাকা সত্ত্বেও এখান থেকে প্রশ্ন আসে। এবং এখানে আমরা দেখতে পাই বিভীষণের প্রতি মেঘনাদ মানে চাচার প্রতি মেঘনাদের যে ক্ষোভটা ছিল সেটা আমরা এখানে দেখতে পাই। তাহলে সঠিক উত্তর হবে এই বিশ্বাসঘাতকতা দেশদ্রোহিতার বিরুদ্ধে, সেটা হবে বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতায় আমরা দেখতে পাই এটা, বা এটা প্রতীয়মান আছে। আঠারো বছর বয়সে মহান ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, এই মহান মন্ত্রের বাহন কোনটি? এই বয়সের ধর্ম হচ্ছে মহান মন্ত্রে তোমাকে উজ্জীবিত হতে হবে। দেশের যে ক্রান্তিকাল থাকবে, তোমার সামনে অন্যায় অত্যাচার দেখছো, সেখানে তুমি কি পড়বা? ঝাঁপিয়ে পড়বা। এটাই তোমার কিন্তু এই বয়সের একটা আলাদা বৈশিষ্ট্য এবং ইতিবাচক। সেক্ষেত্রে আর কিছু খারাপ কাজ আছে, সেটা নেতিবাচকের মধ্যে যাবে। স্বার্থত্যাগ, আত্মত্যাগ নাকি অর্থত্যাগ নাকি বিলাসিতা ত্যাগ? 75-এর সঠিক উত্তর এখানে কি হবে? 75-এর সঠিক উত্তর দেখো, স্বার্থত্যাগ নাকি আত্মত্যাগ হবে। একজন স্বার্থত্যাগ বলেছো।
অবশ্য সেটা আত্মত্যাগের মধ্যে যাবে। এটা আমাদের শেষ, আমরা সেই দিকে চলে এসেছি, আর কয়েকটি প্রশ্ন আমাদের রয়েছে। তারপর দেখো এখানে, কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য উক্তিটি করা হয়েছে? যে আমার পথ দেখাবে আমার সত্য, এখানে দেখো আমরা তার কথা বুঝলাম না। আমরা মহাত্মা গান্ধী কিন্তু আমাদের বলেছিলেন যে আমি আছি, আমি আছি দ্বারা আমরা বুঝেছিলাম যে হচ্ছে তিনি আছেন, কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকেই নিজের মধ্যে যে আলাদা একটা সত্তা আছে তাকে জাগ্রত করতে বলেছে, নিজের সক্রিয়তাকে। এটা কি হবে? মহাত্মা গান্ধী। ফাতেমা ইসলাম নদী পরবর্তীতে ক্লাস দেখে নিবে, এখন চলে যাও, যদি বেশি ব্যস্ততা হয়ে যায়, তোমার ব্যস্ততা লাগে, চলে যাও এখন। মহাত্মা গান্ধী হবে। সারাদিন অনেক পরিশ্রম করে তারপরে ক্লাস নিতে হচ্ছে। এখন দেখো, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি কার? বিদ্যাপতি, চণ্ডীদাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? যারা শেয়ার করেছে তারা পিডিএফ পাবে, আদারওয়াইজ অন্য কেউ পাবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে দেখো, তমিশ্রা শব্দের যথাযথ উচ্চারণ কি হবে? উচ্চারণটা একটু করো। যারা কোর্সে ভর্তি হতে চাও সেটা মাত্র দেখো, শুধুমাত্র যাবি না, প্রথমে তো ঢাবির পরীক্ষা হবে, প্রথমে ঢাবির পরীক্ষা হবে, তাহলে ঢাবির পরীক্ষা 25 তারিখ, এরপরে তোমাদের জাবির পরীক্ষা 9 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে হবে। এখন 25 তারিখে পরীক্ষা দিয়ে তুমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিভাবে জাবির প্রস্তুতি নিবা? এত সহজ না, জাবির প্রশ্ন দেখলে বুঝতে পারবা। এজন্য তুমি যদি এই কোর্সে যুক্ত হয়ে থাকো, তুমি যে ক্লাসগুলো হচ্ছে সেটা জাবির জন্য যেগুলো আছে সেগুলো তো দেখতে পারছো, যেগুলো সাধারণ গণিত আছে, মানসিক দক্ষতা এবং বিষয়ভিত্তিক যে সাধারণ জ্ঞান আছে সেগুলো তুমি ওই 10 দিনে কিন্তু শেষ করতে পারবা। তাহলে এই কোর্সের মধ্যে দেখো ঢাবি যাবে, তারপরে দেখো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা স্পেশাল ক্লাস নিব, এরপর এখানে চবি আছে। অর্থাৎ এই কোর্সের মধ্যেই একবার ভর্তি হলেই তুমি কিন্তু এই বাদ বাকি আমাদের পরবর্তী যতগুলো কোর্স লঞ্চ হবে, তুমি একটা কোর্সে ভর্তি হয়ে সবগুলো পেয়ে যাচ্ছ। এরপর এখানে দেখো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বা গুচ্ছ থেকে বের হয়ে গেছে যেগুলো, সেখানে তুমি পাচ্ছ। আমাদের পেজে হিউজ পরিমাণ ক্লাস নেওয়া হয়েছে। এবং আমরা যদি এখানে বলি এনইউ, এটা যদি পরীক্ষা হবে এটাও বলা হয়েছে, তাহলে এখানে দেখো তোমার এই প্রস্তুতি সব কিন্তু কভার হয়ে যাচ্ছে। এবং ভর্তি হতে তোমরা এই নাম্বারে তোমরা হচ্ছে 40% ডিসকাউন্টে কিন্তু ভর্তি হতে পারবে। এবং আজকে এবং আগামীকালের জন্য অবশ্যই পরিচয় দিয়ে এখানে নক করে রাখবা। আক্তার খুমখুম বলেছো ভাইয়া কোর্স ফি কত? এই যে এই নাম্বারে আমাকে নক করবা, বিস্তারিত তুমি সব তথ্য পেয়ে যাবা। এবং এটা আজ এবং আগামীকালের জন্য তোমাদের এই ডিসকাউন্টটা দেওয়া হবে। দিদার হুসাইন স্যার বলেছেন আলহামদুলিল্লাহ প্রায় 2 ঘন্টা ক্লাস হয়েছে, তবুও জয়কুল পরিবারের সেবা দিয়ে। আসলে এটা তোমরা মন থেকে, 98 জন আমরা আছি, তোমরা মন থেকে একটা বাক্য লিখে যাও তো, যে অন্য কোন প্ল্যাটফর্ম তোমাদেরকে ফ্রিতে এত এত সেবা দিচ্ছে। সারাদিন অনেক পরিশ্রম, তারপর আমাদের স্লাইডগুলো বানাতে হয়েছে, প্রশ্নগুলো সিলেক্ট করতে হয়েছে। আমাদের শুধু ক্যামেরার সামনে তো আমাদেরকে দেখো, আমাদের ক্যামেরার পাশে যে শত শত মানুষের যে পরিশ্রম সেগুলো হয়তো বা দেখো না। তাদের যে নিরলস একটা পরিশ্রম, তোমাদের পরিশ্রম সব মিলিয়ে কিন্তু একটা কাঙ্ক্ষিত জায়গায় তুমি তোমার সর্বোচ্চ শিখরে তুমি পৌঁছাতে পারবা। আমি আরেকটা, আমার যারা পূর্বের স্টুডেন্ট আছো, অনলাইন অফলাইন যা আছো তোমাদের, তারপরে এখানে আমি আরেকটা বিষয় যুক্ত করে দেবো, নার্সিং। কারণ নার্সিং এ তোমাদের দেখো সাধারণ গণিত আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর জাহাঙ্গীরনগর প্রশ্ন তোমাদের বি ইউনিটেতে 20 মার্কের সাধারণ গণিত থাকবেই, মানসিক দক্ষতা থাকবে, সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে। তাহলে একটা কোর্সের মাধ্যমে তোমরা বিস্তারিত সব কিন্তু পেয়ে যাচ্ছ। এবং 40% ডিসকাউন্টে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ আজ এবং আগামীকাল। এখানে দেখো তমিশ্রা হবে, 6 এর মতো উচ্চারণ হলে দন্তস্ব বহাল থাকবে, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে এখানে ঘ হবে।
খাদিজা তিশা বলেছে ভাইয়া কোর্স ফি কত টাকা? আমি তোমার এই আইডিতে একটা রিয়াক্ট দিয়ে রেখেছি, আমার ইনবক্সে নক করবা বা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 0989922973, এই নাম্বারে কোর্স সংক্রান্ত জানতে চাই, যে কোর্স সংক্রান্ত বিষয় জানতে চাই, আমি বিস্তারিত বলে দিব। তাহলে আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্ত, কারণ আজকে আমাদের 78টা প্রশ্ন পড়া আর প্রশ্ন এভাবে দেওয়া হয়নি। পরবর্তীতে আরো ক্লাস পাবা। আমাদের অতি দ্রুত আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়েছে এবং আগামীকাল থেকে একেবারে 2টা করে, সব মানে প্রতিদিন 2টা করে ক্লাস তোমাদের থাকবে এবং 3 ঘন্টা ব্যাপী এক একটা ক্লাস তোমরা পাবে এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা পিডিএফ দেওয়া হবে এবং মূল বইটা আমরা দাগিয়ে সেগুলো কিন্তু তোমাদেরকে দিব। কারণ একটা বিষয় মনে রাখবা, হ্যাঁ সি ইউনিটের জন্য তো আছে, বি সি ইউনিট জাবের বি এবং সি ইউনিটের জন্য। বিতে তুমি হচ্ছে পাবে বাংলা ক্লাস পাবা, এরপর সাধারণ জ্ঞান পাবা, সাধারণ গণিত পাবা এবং হচ্ছে মানসিক দক্ষতার ক্লাস পাবা। তোমরা প্রাথমিকভাবে তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করা হবে, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে, ম্যারাথন ক্লাস নেওয়া হবে। সি ইউনিটের জন্য দেখো এখানে তোমাদের 20 মার্কের কি আছে বলো তো? বাংলা আছে, তারপর ইংরেজি আছে, আর 40 মার্কের সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট যেমন আছে সেখানে দেখো আন্তর্জাতিক সম্পর্ক, আয়ার বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এরপরে আছে সেখানে প্রত্নতত্ত্ব আছে, বাংলা আছে, ইংরেজি আছে। এই বিষয়গুলো থেকে দেখো বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের এই বিষয়ভিত্তিকে যদি তুমি এই 40টা জিকের মধ্যে তুমি যদি 30 প্লাস বা 32 এইভাবে পেতে পারো এই মার্কটা, তাহলে তোমার কিন্তু একটা আসন হবে। কারণ এইখানে বিষয়ভিত্তিক আলাদা কিন্তু কোনো পাস নাই। সেক্ষেত্রে এইখানে আমরা 15টা ক্লাস কিন্তু নিব স্পেশাল, যে বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানের উপর 15টা ক্লাস কিন্তু আমরা নিব। তামিনা বলেছে ভাই আমি ডিসকাউন্ট পাইলাম না। তুমি তো একটা প্রশ্ন ব্যাংক পেয়েছো, এটা খুশি হয়ে যাও। আর এমনি অনেক চান্স পাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, অনেক কিছু পাবা। শুধুমাত্র তোমার টার্গেট থাকবে যে আমি প্রথম 3 জনের মধ্যে থাকবো। আজকে ক্লাসটি এ পর্যন্তই। আমাদের প্রশ্ন শেষ হয়েছে। ভর্তি সংক্রান্ত যত বিষয় আমি এখানে আলোচনা করে দিয়েছি, তোমরা আমাদের পেজে নক করবা, এখানে নাম্বার দিয়েছি। এবং আমাদের একটা কোর্সেই যারা ঢাবির প্রস্তুতি নিয়ে বলছো যে যাবি হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। কারণ ঢাবির পরীক্ষা 25 তারিখের পরে অনেকের পরীক্ষা খারাপ হবে, তখন তুমি যদি এখনই কোর্সটা এনরোল করে রাখো, পরবর্তীতে তুমি তো রেকর্ড ক্লাস দেখতেই পাবা এবং সেই 10 দিনে তোমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান আছে, সাধারণ গণিত আছে এবং মানসিক দক্ষতা, সেই ক্লাসগুলো পাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।